ঝড়ো রাতের মাঝে যখন বৃষ্টি যেন আকাশের সমস্ত রাগ ঢেলে দিচ্ছে, এক সাধারণ গরিব কারখানার শ্রমিক তার বাড়িতে এক হারিয়ে যাওয়া বয়স্ক মহিলাকে আশ্রয় দেয়। কিন্তু কে জানত যে সেই নিরাশ্রয় বুড়ি আসলে সেই কোম্পানির কঠোর নারী নির্বাহীর মা, যিনি শীঘ্রই তাকে চাকরি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেবেন। এই অপ্রত্যাশিত মিলন কিভাবে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, একটি সাধারণ দয়ার কাজ কিভাবে জীবনের দিক বদলে ফেলে, এই গল্পে রয়েছে মানসিকতা, কৃতজ্ঞতা আর অদৃশ্য রিশতার অবাক করা মোড়। শিল্প অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছিল, যেন আকাশ তার সমস্ত ক্রোধ বর্ষণ করছে। রাস্তায় পানি জমে উঠেছে এবং বড় বড় খাদগুলো ভাঙা কাচের মতো দেখাচ্ছে, যেখানে ঝিকিমিকি আলো ঝিলমিল করছে। ছুটির ঘণ্টা বাজতেই শ্রমিকদের ভিড় প্রধান প্রবেশদ্বার থেকে বাইরে বেরোতে শুরু করল। কেউ রেইনকোট দিয়ে নিজেকে রক্ষা করছিল, তো কেউ হেলমেটে মাথা আড়াল করে রাস্তার পাশে অস্থায়ী ছাদের নিচে ভিড়ের মধ্যে প্রবেশ করছিল। সেই ভিড় এবং বিশৃঙ্খলার মধ্যে রাহুল এক এক পদক্ষেপ এগিয়ে যাচ্ছিল। তার ভেজা জুতোগুলো পায়ের নিচে অস্বস্তিকর অনুভূতি দিচ্ছিল। রাহুল যন্ত্রপাতি মেরামতকারী শ্রমিক ছিল, যে ভোর থেকে সন্ধ্যা অবধি কারখানায় পরিশ্রম করত। লোকজন বলতো যে তার দায়িত্ব যেখানে কোনো জিনিস নষ্ট হয় তা সারাই করা, যা তেল এবং গ্রিসে পরিপূর্ণ থাকে এবং যার প্রতি কেউ মনোযোগ দেয় না। কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। তার কাছে কর্মস্থল ছিল, বেতন ছিল, যা সে গ্রামে তার মাতার এবং ছোট ভাইয়ের শিক্ষার জন্য পাঠাত, এবং এটাই তাকে শান্তি প্রদান করত। প্রবেশদ্বার থেকে বাইরে বেরিয়ে রাহুল গলির কোণে একটি দোকানে একটি সমস্যা ক্রয় করার জন্য থামল। ক্ষুধা, শীতলতা এবং বর্ষণে আলু এবং মশলার সুবাস তাকে অবিলম্বে একটি অংশ খাওয়ার জন্য লোভিত করল। কিন্তু তার দৃষ্টি কয়েক পদক্ষেপ দূরে একটি ক্ষুদ্র দোকানের ছাদের নিচে সংকুচিত হয়ে বসা একটি আকারের ওপর পতিত হল। এক বয়স্ক মহিলা, যার চুল শ্বেতবর্ণ ছিল, বর্ষণে ভিজে যাওয়া শাড়ি পরিহিত, একটি ক্ষুদ্র হ্যান্ডব্যাগ ধরে কম্পিত হচ্ছিল। তার মুখশ্রী বিষণ্ণ ছিল, তার চোখগুলো অস্পষ্ট ছিল। এটি স্পষ্ট ছিল না যে এটি বর্ষণের পানি না অশ্রু। সে প্রত্যেক পথচারীকে এই প্রত্যাশায় পর্যবেক্ষণ করছিল যে কেউ থেমে তার কাছে প্রশ্ন করবে। কেউ থামেনি। সকলে তাড়াহুড়োই ছিল, সকলের শীতলতা অনুভূত হচ্ছিল এবং সকলে ক্লান্ত ছিল। রাহুল থেমে গেল। তার মননে অনেক বছর পূর্বে তার মাতার কথা প্রতিধ্বনিত হল। বাবা, যখন কোনো বয়স্ককে সাহায্যের প্রয়োজন হয় তখন অধিক প্রশ্ন করো না, শুধু তাদের কোনো সুরক্ষিত স্থানে পৌঁছে দাও। এটি একটি প্রাচীন সরল কথা ছিল, কিন্তু কে জানে কেন এই মুহূর্তে এটি তার পদক্ষেপগুলো এগিয়ে দিল। মাতাজি, আপনি ঠিক তো আছেন? রাহুল আস্তে করে প্রশ্ন করল। বয়স্ক মহিলা মাথা উত্তোলন করল। তার চোখে আনন্দ এবং সঙ্গে সতর্কতার ভাব ছিল। তার কম্পিত হাত শাড়ির আঁচল থেকে একটি ভিজে এবং মোড়ানো কাগজের খণ্ড বের করল, যার উপর একটি ঠিকানা লিখিত ছিল, কিন্তু কালি অর্ধেক অংশ ছড়িয়ে গিয়েছিল। তিনি বললেন, তার গলায় বহিরাগতের লহজা ছিল, আমি আমি এখানে আমার নাতনিকে অনুসন্ধান করতে এসেছি। তিনি কাছাকাছি কোনো কোম্পানিতে কাজ করেন। রাস্তার নাম স্মরণে ছিল, কিন্তু এখন আমি বিভ্রান্ত হয়ে গেছি। রাহুল কাগজের খণ্ডটি নিয়ে পর্যবেক্ষণের চেষ্টা করল। তিনি চোখ সংকুচিত করে পাঠের চেষ্টা করল। অধিকাংশ অক্ষর মুছে গিয়েছিল। তিনি মাথা আঁচড়াল। মাতাজি, আপনার কাছে তার ফোন নম্বর আছে? বয়স্ক মহিলা আস্তে করে মাথা নাড়লেন। কিন্তু সকালে বাসে আমার ফোন পড়ে গিয়েছিল। রাহুল চারপাশে দৃষ্টিপাত করল। বর্ষণ থামার কোনো ইঙ্গিত ছিল না। যানবাহনগুলো পানির ছিটা ছড়াচ্ছিল এবং বয়স্ক মহিলা ভিজে কম্পিত হচ্ছিল। তাকে জানা ছিল না কোথায় যাবেন। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং আস্তে করে বললেন, ঠিক আছে, এখন আপনি আমার সাথে আমার কক্ষে চলুন। আজ রাত্রিটা সেখানেই বিশ্রাম করুন। সকালে যখন আবহাওয়া পরিষ্কার হবে তখন আমি আপনাকে ঠিকানা অনুসন্ধানে সহায়তা করব। ঠিক আছে। শ্রীমতী লক্ষ্মী তাকে পর্যবেক্ষণ করলেন। তার অস্পষ্ট চোখে একটি দ্বিধা ছিল। তিনি তাকে চিনতেন না, জানতেন না তিনি কে। কিন্তু সেই শীতল বর্ষণ এবং সেই যুবকের সত্যিকারের চোখের মধ্যে তিনি আস্তে করে মাথা নাড়লেন। রাহুলের কক্ষ শিল্প অঞ্চল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি সংকীর্ণ গলিতে ছিল। রাস্তাটি পানিতে পরিপূর্ণ ছিল এবং কাদা তার প্যান্টের নিচের অংশে আটকে যাচ্ছিল। ঝিকিমিকি রাস্তার আলোর নিচে এক বয়স্ক এবং এক যুবক, দুজনেই নীরবে প্রত্যেক মোড় অতিক্রম করছিল। যখনই কোনো মোটরসাইকেল কাছাকাছি দিয়ে যেত তখন তারা দেয়ালের সাথে লেগে যেত।
কক্ষে পৌঁছে রাহুল তাকে শুকানোর জন্য একটি তোয়ালে প্রদান করল এবং তার বাড়িওয়ালির কাছ থেকে একটি প্রাচীন শাড়ি এনে পরিবর্তনের জন্য দিল। তিনি তার জন্য এক গ্লাস উষ্ণ দুধ তৈরি করল এবং অবশিষ্ট সমস্যা সহ টেবিলে রাখল। মাতাজি, কিছু গ্রহণ করুন যাতে শরীরে উষ্ণতা আসে, তারপর বিশ্রাম করুন। শ্রীমতী লক্ষ্মী সমস্যাটি পর্যবেক্ষণ করলেন। তার ঠোঁট হালকা নড়ল। তিনি অধিক কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। কিছুক্ষণ পর তিনি আস্তে আস্তে গ্রাম থেকে শহর পর্যন্ত তার যাত্রার কিছু কথা বর্ণনা করলেন। তার গলায় বর্ষণ এবং বার্ধক্যের ক্লান্তি মিশ্রিত ছিল। পূর্বে আমি আমার স্বামীর সাথে এমনই একটি ভাড়া কক্ষে বাস করতাম, যখন তিনি কুলির কাজ করতেন। অনেকদিন পর আমি এমন স্থানে থেমেছি। রাহুল নীরবে শ্রবণ করতে থাকল। তার মননে একটি অদ্ভুত অনুভূতি উদিত হল। এটি করুণা ছিল না, বরং একটি আত্মীয়তার অনুভূতি ছিল, যেন কোনো পরিচিত বস্তুর সাথে পুনরায় সাক্ষাৎ হল। বাইরে বর্ষণ এখনো থামেনি। টিনের ছাদ থেকে পানির ফোঁটা টপ টপ করে পতিত হচ্ছিল, যেন সময়ের ধীর স্বগতোক্তি। এই ক্ষুদ্র কক্ষে দুইজন অপরিচিত, দুটি ভিন্ন প্রজন্ম, একটি নীরব এবং উষ্ণ মুহূর্ত ভাগ করে নিচ্ছিল। একটি অদ্ভুত সম্পর্কের আরম্ভ, যা তারা নিজেরাও জানত না। টিনে ছাদযুক্ত ক্ষুদ্র ভাড়া কক্ষে বর্ষণ এখনো টপ টপ করছিল, যেন থামতেই চায় না। রাহুল ঝুঁকে মিনি গ্যাস স্টোভ জ্বালালো। প্রাচীন অ্যালুমিনিয়ামের পাত্রটি তার উপর রাখতেই একটি ক্ষুদ্র শব্দ হল। তিনি সবুজ সবজি ধুয়ে নিল, যা তিনি শ্রীমতী লক্ষ্মীকে নিয়ে আসতে গিয়ে গলির কোণ থেকে ক্রয় করেছিলেন। একটু আদা কেটে হালকা ভাজল এবং তারপর পানি ঢেলে দিল। একটু তেল তরকাতে শুরু করল, যার সুবাস সেই নোনা স্থানে ছড়িয়ে পড়ল। শ্রীমতী লক্ষ্মী বিছানার প্রান্তে বসেছিলেন, বাড়িওয়ালি মালতী আন্টির প্রদত্ত প্রাচীন শাড়ি পরিহিত। নীরবে রাহুলকে রান্না করতে পর্যবেক্ষণ করছিলেন। যখন সবজি সুবাস ছড়ালো, তখন তার ক্লান্ত চোখে মৃদু ভাব এলো। সেই সুবাস একটি পরিচিত উষ্ণতা প্রদান করল, যা তার মনকে কিছুটা প্রশান্ত করল। কক্ষটি যদিও ক্ষুদ্র ছিল, দেওয়ালগুলো নোনায় হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু পরিচ্ছন্ন এবং সংগঠিত ছিল। প্রত্যেক বস্তু তার স্থানে ছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না, যা থেকে বোঝা যাচ্ছিল যে মালিক যদিও সরল জীবনযাপন করে, তবু তার জীবনযাপনের স্বাদ আছে। রাহুল রাইস কুকারও স্থাপন করল এবং দ্রুত বর্ষণে ভিজে যাওয়া শাড়িটি ধুয়ে এক কোণে টাঙিয়ে দিল। শাড়ি ধোয়ার সময় তিনি প্রশ্ন করল, মাতাজি, আপনি তীক্ষ্ণ খেতে পারেন? সবজিতে কিছু লঙ্কা যোগ করব, তাহলে শরীর উষ্ণ থাকবে। শ্রীমতী লক্ষ্মী মৃদু হেসে মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, খেতে পারি। অনেক সময় ধরে ঘরোয়া খাবার গ্রহণ করিনি। সবজির সুবাসে আমার শ্রীমীর অত্যধিক স্মৃতি আসছে। তার গলা শেষ বাক্যে মন্দ গতি হয়ে গেল। রাহুল আর কোনো প্রশ্ন করল না। তিনি বুঝতেন যে প্রত্যেক বয়স্কের মননে একটি প্রাচীন জীবন লুকিয়ে থাকে, যা তারা তখনই কারো সামনে উন্মোচন করে যখন কারো প্রতি বিশ্বাস করে। ফ্লোরোসেন্ট আলো কয়েকবার ঝিকিমিকি করে, তারপর স্থির হয়ে গেল। মালতী আন্টি মাথায় তোয়ালে পেঁচিয়ে হাতে সবজির ঝুড়ি নিয়ে বাইরে থেকে ভিতরে প্রবেশ করলেন। রাহুলের দরজা উন্মুক্ত দেখে তিনি ভিতরে উঁকি দিলেন। তার চোখ ঝলমলে হয়ে উঠল। আরে রাহুল, কার জন্য রান্না করছো? এ কে? তোমার মাতা এসেছেন কি? রাহুল দ্রুত উঠে দাঁড়ালো, হ্যান্ডপ্যান্টে মুছে ভদ্রভাবে বলল, না মালতী আন্টি, এই আমার মাতা নয়। এই মাতাজি বর্ষণে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, তাই আমি আজ রাত্রির জন্য তাকে এখানে নিয়ে এসেছি। মালতী আন্টি শ্রীমতী লক্ষ্মীকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে দেখলেন। তার গলায় সেই পরিচিত কৌতূহল ছিল। আরে বাহ, কিন্তু এদের কথার ধরন তো দিল্লির মতো মনে হচ্ছে। উত্তর ভারত থেকে এসেছেন কি পর্যটনে? শ্রীমতী লক্ষ্মী আস্তে মৃদু হাসলেন। আমি উত্তরপ্রদেশের একটি গ্রামের বাসিন্দা, এখন দিল্লিতে বাস করি। অনেক সময় পর কলকাতায় এসেছি আমার নাতনিকে অনুসন্ধান করতে। মালতী আন্টি মাথা নিচু করে চিবুক ধরে বললেন, এ কোনো সাধারণ মহিলা মনে হচ্ছে না। বসার অঙ্গভঙ্গি, কথা বলার ধরন, পরিধান যদিও সরল, কিন্তু কিছু ভিন্ন আছে। আপনার নাতনি কোথায় কর্মরত? আমার নাতনি কাছাকাছি শিল্প অঞ্চলেই কর্ম করে। শ্রীমতী লক্ষ্মী একটি রহস্যময় হাসি দিয়ে উত্তর দিলেন। মালতী আন্টি সবজির পাত্রের দিকে দৃষ্টিপাত করে মাথা নাড়লেন। সুবাস তো সুন্দর আসছে, আদা যোগ করা সবজির মতো। রাহুল, তুমি তো মহান গুণী, পুরুষ হয়েও এত সুন্দর রান্না করতে পারো। রাহুল শুধু হাসল, কোনো উত্তর প্রদান করল না। মালতী আন্টি কিছু অতিরিক্ত কথা বলে পাশাপাশি কক্ষে চলে গেলেন। শ্রীমতী লক্ষ্মী তাকে চলে যেতে দেখতে থাকলেন। তার দৃষ্টি নিচু হয়ে গেল। তিনি সঠিক বলছেন, আমি কোনো সাধারণ মহিলা নই। আমি একটি বিদ্যালয়ে হিন্দি শিক্ষিকা ছিলাম, এখন অবসর গ্রহণ করেছি। এখানে এসেছি কারণ শুনেছি যে আমার কন্যা উৎপাদন নির্বাহী হয়ে গিয়েছে, এত ব্যস্ত যে মাতার সাথে সাক্ষাৎও করতে পারে না। আমার তার স্মৃতি এলো, তাই আমি চলে এসেছি। রাহুল একটি ক্ষুদ্র টেবিলে খাদ্য পরিবেশন করল। একটি সরল আহার, আদা যোগ করা সবজি
ডিমের ভাজা এবং কিছু আচার। কিন্তু সেই প্রবল বর্ষণের মধ্যে ভাড়াকক্ষের হলুদ আলোয় পরিবেশ অদ্ভুতভাবে উষ্ণ ছিল। মাতাজি, আহার গ্রহণ করুন। আমি সরল করেই তৈরি করেছি, আপনি গ্রহণ করে দেখুন। যখন কোনো উত্তম ব্যক্তির সাথে গ্রহণ করো তখন যে কোনো আহার সুস্বাদু মনে হয়। তিনি উত্তর দিলেন এবং আস্তে আস্তে একটি গ্রাস তুললেন। অর্ধেক আহার গ্রহণের পর হঠাৎ তিনি রাহুলের দিকে ঘুরলেন। তার গলায় দ্বিধা ছিল। বাবা, তুমি কি উন্নয়ন টেক্সটাইলসে কর্ম করো? রাহুল উপর দিকে দৃষ্টিপাত করল। তার হাতে এখনও ভাতের পাত্র ছিল। তিনি এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি আস্তে আস্তে মাথা নাড়ল। হ্যাঁ, আমি সেখানে রক্ষণাবেক্ষণ বিভাগে অনেক বছর ধরে কর্মরত। কয়েক সেকেন্ডের নীরবতা ছড়িয়ে পড়ল। শ্রীমতী লক্ষ্মী আর কোনো কথা বললেন না, শুধু নীরবে মাথা নাড়লেন। তার চোখ রহস্যময় হয়ে উঠল, যেন তিনি কোনো চিন্তায় মগ্ন। রাহুল দ্রুত আহারের জন্য ঝুঁকল, কিন্তু তার মননে একটি অশান্তি উদিত হল। উন্নয়ন টেক্সটাইল সেই প্রতিষ্ঠান যেখানে বহিষ্কারের গুজব ছড়িয়ে পড়ছে। কয়েকদিন ধরে তিনি কারখানায় তার সহকর্মীদের কাছ থেকে শুনছিল যে একটি বৃহৎ বহিষ্কার হতে চলেছে, বিশেষ করে তাদের চুক্তিভিত্তিক শ্রমিকদের, যারা এখনও স্থায়ী হয়নি। তিনিও তাদের মধ্যে একজন ছিল। আহার আস্তে আস্তে নীরবে সম্পন্ন হল। বাইরে বর্ষণের শব্দ এখন শুধু অবশিষ্ট প্রতিধ্বনির মতো ছিল, যেন একটি ঝড় নীরবে তার মনের উপর দিয়ে অতিক্রম করেছে। সকালে সকালে প্রবল বর্ষণের রাত্রির পর আকাশ পরিষ্কার ছিল। সূর্যের প্রথম রশ্মি টিনের ছাদের ফাঁক দিয়ে ছেকে ভাড়াকক্ষের দরজায় টাঙানো নীল কর্মী ইউনিফর্মের উপর পতিত হচ্ছিল। রাহুল দৈনন্দিনের থেকে কিছুটা তাড়াতাড়ি উঠল। মুখ প্রক্ষালনের পর তিনি তার প্রাচীন মোটরসাইকেল বারান্দা থেকে গলির কোণ পর্যন্ত বের করল। তাকে চালু করার জন্য কয়েকটি কিক প্রয়োগ করল। ইঞ্জিন কয়েকটি খড়খড় শব্দ করে উঠল, কিন্তু তারপর চালু হয়ে গেল। শ্রীমতী লক্ষ্মী একটি দুপট্টা ওলানো ছিল, যা রাহুল মালতী আন্টির কাছ থেকে ধার নিয়েছিল। তার মুখশ্রী গতকালের থেকে অধিক প্রফুল্ল মনে হচ্ছিল। তিনি মোটরসাইকেলের পশ্চাতে বসলেন, হাতে একটি ক্ষুদ্র কাপড়ের থলে ধরে, যাতে শুধু কয়েকটি মোড়ানো বস্ত্র এবং তার কন্যার ঠিকানার কাগজ ছিল। যখন রাহুল ফোনে ঠিকানা পুনরায় যাচাই করল, তখন জানা গেল যে সেই স্থান এখান থেকে 5 কিলোমিটারের অধিক দূরে একটি অভিজাত উপনিবেশে ছিল, একটি এমন স্থান যেখানে তিনি কদাচিৎ যান। মাতাজি, আপনি নিশ্চিত যে এই ঠিকানা সঠিক? রাহুল বৃহৎ রাস্তায় ঘোরার পূর্বে পশ্চাতে ঘুরে প্রশ্ন করল। হ্যাঁ বাবা, সঠিক আছে। অনেক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে আমি এসেছি, কিন্তু গতকাল তোমার সাথে আসার কারণে আমি সেখানে পৌঁছতে পারিনি। আজ আমি স্বয়ং তার বাসভবনের দ্বার আঘাত করতে চাই। ভাড়াকক্ষ থেকে প্রধান রাস্তা অবধি পথ এখন শুকিয়ে গিয়েছিল। সূর্যের আলোক রাস্তায় ঝলমলে হচ্ছিল, যেখানে এখনও কাদার কিছু চিহ্ন অবশিষ্ট ছিল। মোটরসাইকেল আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র বাসস্থানের সারি দিয়ে অতিক্রম করল। প্রাতরাশের দোকানগুলো, পোহা এবং ডোসার সুবাস বায়ুতে ভাসমান ছিল। রাহুল এবং শ্রীমতী লক্ষ্মী সম্পূর্ণ পথ নীরব ছিল। যখন একটি ক্ষুদ্র নালার দিকে যাওয়া মোড়ে পৌঁছল, তখন শ্রীমতী লক্ষ্মী কথা বলতে আরম্ভ করলেন। অনেক বছর পূর্বে, যখন আমরা দরিদ্র ছিলাম, আমি এবং আমার কন্যা এই অঞ্চলেই ভাড়াকক্ষে বাস করতাম। প্রিয়াঙ্কা, আমার কন্যা, তখন বিদ্যালয়ে অধ্যয়ন করত। প্রতিরাত্রি সাইকেলে টিউশনে যেত। তারপর তিনি প্রচুর অধ্যয়ন করল এবং বিদেশে চলে গেল। এখন তিনি বৃহৎ কর্মকর্তা হয়ে উঠেছে। আমি তাকে অধিক ফোনও করি না, ভয় করি যে তাকে বিব্রত না করি। রাহুল কোনো কথা বলল না, কিন্তু তার মননে কিছুটা কৌতূহল উদিত হতে শুরু করল। একটি সরল ভদ্র বয়স্ক মহিলা, যার কন্যা এত বৃহৎ কর্মকর্তা যে একটি চমৎকার বাংলোয় বাস করে। তিনি সহচরদের রাত্রিকালীন কর্মপর্বের পর গ্রাম ত্যাগ করতে গিয়েছিল। তিনি নদীর তীরে কাঁচা পথেও চলেছেন, যেখানে লোকজন সবজি চাষ করে এবং অস্থায়ী বাসস্থান নির্মাণ করে। কিন্তু তিনি কখনো এমন ঝলমলে পাথরের পথে আসেনি। শেষ মোড় অতিক্রম করার পর সামনে একের পর এক বাংলোর সারি দৃশ্যমান হল। উচ্চ লোহার প্রবেশদ্বার, দৃঢ় চার দেয়াল, সুন্দরভাবে ছাঁটা উদ্ভিদ। রাহুলের মোটরসাইকেল বাসভবন নম্বর 42-এর সামনে থামল। প্রবেশদ্বারে একটি ঝলমলে পিতলের প্লেট স্থাপিত ছিল। দেয়ালগুলো শ্বেত এবং বাদামি বর্ণের ছিল। ভিতরে পাথরের উঠোন এবং সোজা উঠে থাকা তালগাছ ছিল। একটি অর্ধবয়স্ক প্রহরী গার্ডকক্ষ থেকে বাইরে এলো। যখন তিনি শ্রীমতী লক্ষ্মীকে দেখলেন, তখন তিনি হঠাৎ অবাক হয়ে গেল। লক্ষ্মীজি, আরে বাহ, আপনি এসে গিয়েছেন।
গতকাল প্রিয়াঙ্কা ম্যাডাম আপনাকে সারাদিন অনুসন্ধান করছিলেন। শ্রীমতী লক্ষ্মী আস্তে মাথা নাড়লেন। তার মুখশ্রীতে একটি আবেগীয়তা ছড়িয়ে পড়ল। আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। ভাগ্যে এই রাহুল বাবার সাক্ষাৎ হলো। তিনি আমাকে তার কক্ষে থাকিয়েছেন। আজ ভোরে এখানে পৌঁছতে সক্ষম হয়েছি। প্রহরী রাহুলের দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে দেখল। তারপর দ্রুত প্রবেশদ্বার খোলার বোতাম চাপল। ভিতরে প্রবেশ করুন মাতাজি। কিছুটা বিশ্রাম করুন, আমি অবিলম্বে প্রিয়াঙ্কা ম্যাডামকে অবগত করাই। রাহুল তার মোটরসাইকেল ঘোরাতে যাচ্ছিল যে শ্রীমতী লক্ষ্মী আস্তে করে তার হাত গ্রহণ করলেন। বাবা, ভেতরে এসে এক গ্লাস পানি তো গ্রহণ করো। তিনি কৃতজ্ঞতা কিভাবে বলবেন তা জানতেন না এবং প্রত্যাখ্যান করাও উপযুক্ত মনে হল না। রাহুল মোটরসাইকেল উঠোনে স্থাপন করল। সেই ঝলমলে পরিবেশে পদক্ষেপ রাখতেই তিনি নিজেকে অদ্ভুত অনুভূত করতে শুরু করল। ঝলমলে মেঝে, শ্বেত দেয়াল, সুন্দরভাবে স্থাপিত সোফা, একদিকে কাঠের ঘোরানো সিঁড়ি, অন্যদিকে কাঁচের ভোজনকক্ষ, টেবিল এবং ওপরে একটি চমৎকার ক্রিস্টালের ঝাড় ঝুলেছিল। রাহুলের কাদামাখা বস্ত্রের জুতো দ্বার প্রান্তেই থেকে গেল। তার নীলকর্মী প্যান্টের বর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। গতকাল বর্ষণে চলাচলের কারণে প্যান্ট উপরে উঠে গিয়েছিল। তাকে হঠাৎ এই অত্যন্ত সভ্য বাসভবনে নিজেকে অদ্ভুত মনে হল। তখন তার দৃষ্টি গলিয়ারায় স্থাপিত একটি নাম প্লেটের ওপর পতিত হল। প্রিয়াঙ্কা শর্মা, উৎপাদন নির্বাহী, উন্নয়ন টেক্সটাইলস। তিনি থেমে গেল। এটি তার প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠান যেখানে কয়েকদিন ধরে বহিষ্কারের গুজব চলছে, এবং প্রিয়াঙ্কা এটি সেই নাম যাকে তিনি অভ্যন্তরীণ সংবাদে দেখেছিল, কিছু বৃহৎ সভায় দেখেছিল, যে তার মতো একটি রক্ষণাবেক্ষণ কর্মীর থেকে অনেক উচ্চ পদে ছিল। উপর থেকে উচ্চ হিলের জুতোর শব্দ এল। রাহুল! রাহুল ঘুরল। প্রায় ৩০ বছরের এক মহিলা, লম্বা চুল ব্যালকনিতে বাঁধা, শ্বেত শার্ট এবং গাঢ় বর্ণের স্কার্ট পরিহিত, আস্তে আস্তে নিচে অবতরণ করছিল। তার মুখশ্রী তীক্ষ্ণ ছিল, চোখগুলো ঝলমলে ছিল, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। কিন্তু যখন তার দৃষ্টি রাহুলের ওপর পতিত হল, তখন দুজনেই থেমে গেল। তিনি দ্বিধায় পড়ল। রাহুল? রাহুল মাথা নিচু করল। হ্যাঁ, নমস্তে ম্যাডাম, আমি রাহুল। গতকাল মাতাজি সাক্ষাৎ হয়েছিল, তাই আমি তাকে আমার কক্ষে নিয়ে গিয়েছিলাম। আজ ভোরে এখানে এসেছি। বাসভবনে হঠাৎ একটি অদ্ভুত নীরবতা নেমে এল। বৃহৎ পর্দা থেকে ছেঁকে আসা আলো রাহুলের শার্টের ওপর পতিত হচ্ছিল, একটি প্রাচীন নীল বর্ণ, যা প্রিয়াঙ্কার সুন্দর পরিধানের সম্পূর্ণ বিপরীত ছিল। তিনি কোনো কথা বললেন না, শুধু আস্তে আস্তে নিচে অবতরণ করতে থাকল। তার চোখ রাহুল থেকে সরেনি। শ্রীমতী লক্ষ্মী পশ্চাৎ থেকে এসে তার কন্যার কাঁধে হাত রেখে আস্তে করে বললেন, কন্যা, এ রাহুল, যে ভালো ব্যক্তি, যে গতরাত্র মাতার সহায়তা করেছে। প্রিয়াঙ্কা রাহুলকে বৈঠক কক্ষে আহ্বান করল। তার গলা মন্দগতি ছিল, কিন্তু তাতে একটি নেতৃত্বের গাম্ভীর্য লুকিয়েছিল না। তিনি জানালার নিকটে স্থাপিত কাঠের চায়ের টেবিলের দিকে ইঙ্গিত করল। আপনি বসুন, আমি চা তৈরি করি। রাহুল আস্তে করে মাথা নাড়ল, একটি বেঞ্চের চেয়ার টেনে তার প্রান্তে বসল। দুটি হাত পরস্পর জড়িত। তার চোখ কক্ষ পর্যবেক্ষণ করতে থাকল। দেয়ালে সুন্দরভাবে ঝুলানো চিত্র, টেবিলে শ্বেত অর্কিডের ফুলদানি, মূল্যবান পর্দা থেকে ছেঁকে আসা হালকা আলো। এই বাসভবনের প্রত্যেক বস্তু তার ভাড়াকক্ষের উষ্ণ নোনা পরিবেশ থেকে অনেক ভিন্ন ছিল। প্রিয়াঙ্কা বৈদ্যুতিক কেটলিতে পানি স্থাপন করল। তার হাত সদে ছিল। এই ক্ষুদ্র মুহূর্তে রাহুল নীরবে তাকে পর্যবেক্ষণ করল। সরু স্বল্পকায় শরীর, গলার পশ্চাতে সুন্দরভাবে বাঁধা জোড়া, মুখের গঠন ততটা তীক্ষ্ণ ছিল যতটা তিনি প্রতিষ্ঠানের সংবাদে দেখেছিল। যদিও তিনি কখনো সরাসরি কথোপকথন করেননি, তাকে স্মরণ ছিল যে তিনি কয়েকবার তাকে ফোরম্যানের সাথে কারখানা থেকে অতিক্রম করতে দেখেছিল। শীতল চোখ, তীব্র পদক্ষেপ, কোনো অপ্রয়োজনীয় কথা না। আজ সেই মহিলা তার সামনে বসেছিল, উষ্ণ চায়ের কাপ ঢেলে তার হাতে প্রদান করছিল। আমার মাতার সহায়তা করার জন্য কৃতজ্ঞতা, তিনি বললেন।
তার গলা ভদ্র ছিল, কিন্তু এখনও একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা ছিল। আমি প্রহরীর কাছ থেকে গতরাত্রির কথা শুনেছি। ভাগ্যে আমার মাতার একটি উত্তম ব্যক্তি সাক্ষাৎ হয়েছে। কোনো সমস্যা নেই ম্যাডাম। নিজের মাতার মতো বয়সের কোনো বয়স্কের সহায়তা করা তো দায়িত্ব। শ্রীমতী লক্ষ্মী বসেছিলেন। তার দুপাট্টার প্রান্ত ঘষতে থাকলেন, অবিরত মাথা নাড়তে থাকলেন। তার চোখ দুজনেকে বৃহৎ স্নেহে পর্যবেক্ষণ করছিল। তিনি উত্তেজনায় বললেন, রাহুল অত্যন্ত উত্তম যুবক কন্যা। গতরাত্রে বর্ষণ এবং ঝড়ে আমি কিছু বুঝতে পারছিলাম না। ধন্য যে এ আমাকে তার কক্ষে নিয়ে গেল, আহার করিয়েছে, নিদ্রার স্থান প্রদান করেছে। প্রত্যেক অপরিচিত ব্যক্তির জন্য এমন করে না। প্রিয়াঙ্কা আরেকবার কৃতজ্ঞতায় মাথা নাড়ল। কিন্তু তাঁর চোখে কিছু দ্বিধা এবং উদ্বেগ ছিল। নিজের মাতার আনন্দের বিপরীতে তিনি এখনও সেই অপরিচিত অতিথির থেকে দূরত্ব বজায় রাখছিল। কৃতজ্ঞতার অভাবের কারণে না, বরং সেই শিষ্টতার পশ্চাতে লুকানো দায়িত্বের ভারের কারণে। ফোনের ঘণ্টা বেজে উঠল, যাতে নীরবতা ভঙ্গ হল। প্রিয়াঙ্কা অনুমতি গ্রহণ করল, কক্ষের কোণে গিয়ে ফোন উত্তোলন করল। হ্যালো, আমি শ্রবণ করছি। রাহুল অনুযোগ দিল না, কিন্তু যখন তিনি প্রিয়াঙ্কার মুখশ্রী ঠিক আছে, তালিকা আমার কম্পিউটারে প্রেরণ করো বলার পর পরিবর্তিত হতে দেখল, তখন তার মননে একটি অস্পষ্ট অশান্তি হল। প্রিয়াঙ্কার ল্যাপটপ উন্মোচন করল, স্ক্রিন ঝলমলে হয়ে উঠল। তৃতীয় পর্যায়ে বহিষ্কারের জন্য প্রস্তাবিত কর্মচারীদের তালিকা, উৎপাদন বিভাগ, উন্নয়ন, টেক্সটাইলস স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল। তিনি দ্রুত প্রত্যেক লাইন নিচে স্ক্রল করল, এবং যখন তার দৃষ্টি একটি পরিচিত নামে থামল, রাহুল কুমার, রক্ষণাবেক্ষণ বিভাগ, তখন তার হাত অজান্তে মাউসে থেমে গেল। এক মুহূর্তের নীরবতার পর প্রিয়াঙ্কার মননে গতরাত্রির ভগ্ন ছবিগুলো যুক্ত হতে শুরু করল। তার মাথা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। ভাগ্যে এই ব্যক্তি সাক্ষাৎ হল, যে তাকে বাসভবনে নিয়ে আহার, পানীয় এবং নিদ্রার সম্পূর্ণ যত্ন নিল। তার মাতা কোনো ভুল বলেননি। প্রত্যেক কথা প্রহরীর কথার সাথে মিলছে, এবং সেই ব্যক্তি এখন তার সামনে বসে আছে, এখনও সেই সরল কর্মীর ইউনিফর্মে, সরল দৃষ্টি এবং তেলে কালো হয়ে যাওয়া হাত নিয়ে। প্রিয়াঙ্কা মাথা উত্তোলন করে তাকে পর্যবেক্ষণ করল। এইবার তার চোখ শীতল ছিল না, না অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, বরং একটু অদ্ভুত উত্থান পতন ছিল। তার মননে কিছু ছিল যা একটি নির্বাহীর যুক্তি থেকে বাইরে ছিল। অভ্যন্তর থেকে একটি অত্যন্ত মন্দগতি গলা এলো, যদি এই ব্যক্তিকে বহিষ্কার করা হয়, তো কি এটি সঠিক হবে? কিন্তু রাহুল কোনো কিছু জানত না। তিনি শুধু তার সামনে স্থাপিত চায়ের কাপ পর্যবেক্ষণ করছিল। কখনো কখনো দ্বিধায় কক্ষের চতুর্দিকে দৃষ্টিপাত করছিল। যখন প্রিয়াঙ্কা টেবিলে প্রত্যাবর্তন করল, তখন তিনি উঠে দাঁড়াল। ঠিক আছে ম্যাডাম, এখন আমি চলে যাই। আমার কর্মপর্বের সময় হয়ে গিয়েছে। আপনি উদ্বিগ্ন হবেন না, মাতাজি এখন সুস্থ আছেন। প্রিয়াঙ্কা কয়েক সেকেন্ড নীরবে তার সামনে দাঁড়িয়ে থাকল। তারপর তিনি মাথা নাড়লেন। তার ঠোঁটে একটি হালকা হাসি ছিল, আরেকবার কৃতজ্ঞতা। আমার মাতা পরবর্তীতে আপনাকে ফোন করবেন। রাহুল শ্রীমতী লক্ষ্মীকে নমস্তে করল, চপ্পল পরিধান করে বাইরে বেরিয়ে গেল। তার প্রাচীন হেলমেট স্থাপন করতে ভুলল না। তাকে জানা ছিল না যে এই বাংলোর প্রবেশদ্বারের কয়েক পদক্ষেপ পরে একটি তালিকা আছে, যা তার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এবং যে মহিলা তাকে এখন বিদায় দিচ্ছে, সেই তালিকা থেকে তার নাম কাটতে বা রাখতে পারে। পথে যখন রাহুল বাংলোর অঞ্চল থেকে বাইরে বেরিয়ে গেল, শ্রীমতী লক্ষ্মী তার কন্যার দিকে ঘুরলেন। তার গলা এমন ছিল যেন তিনি সাধারণভাবে প্রশ্ন করছেন। সেই যুবকটি অত্যন্ত ভালো এবং সতহৃদয় মনে হচ্ছে। তুমি জানো? প্রিয়াঙ্কা তুরন্ত উত্তর দিল না। তিনি শুধু টেবিলে স্থাপিত অসমাপ্ত চায়ের কাপ পর্যবেক্ষণ করতে থাকল, যেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। বোনাই যন্ত্রের গর্জন প্রতিধ্বনিত হচ্ছিল। একটি ছন্দবদ্ধ শব্দ, যা সমগ্র বিশাল কারখানার হৃদস্পন্দনের মতো ছিল। নতুন বস্ত্রের সুবাস এবং ঘামের গন্ধ উষ্ণ বায়ুতে মিশ্রিত ছিল, বিশেষ করে মধ্যাহ্নের সময়, যখন সূর্যের রশ্মি জংযুক্ত টিনের ছাদ থেকে সরাসরি আসছে। রাহুল রক্ষণাবেক্ষণ কক্ষের কোণে একটি প্রাচীন ফ্যানের ছায়ায় বসেছিল। তিনি একটি ঢিলে হয়ে যাওয়া ড্রাইভ শ্যাফটের সংযোগ শব্দ করছিল। তার কান এখনও যন্ত্রের শব্দে ছিল, কিন্তু তারপর কক্ষের পশ্চাৎ অংশ থেকে আসা স্বগতোক্তি তার মনোযোগ কাজ থেকে সরিয়ে দিল। স্বগতোক্তির সাথে ক্ষুদ্র ক্ষুদ্র দমিত হাসিও ছিল। শুনেছি এই সপ্তাহেই নিশ্চিত তালিকা এসে যাবে।
হে ঈশ্বর, আমাদের এখান থেকে অধিক লোক বহিষ্কার করা হবে। গতবার তো কয়েকজনকে বহিষ্কার করা হয়েছিল। তো কি কিস্তিতে বহিষ্কার করবে? যে লক্ষ্য পূরণ করবে না তাকে অবশ্যই যেতে হবে। একটি ব্যক্তি এগিয়ে এলো এবং রাহুলের যন্ত্রপাতি টেবিলের নিকটে দাঁড়াল। তিনি রাজেশ ছিল, রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধায়ক। 40-এর অধিক বয়সের একটি ব্যক্তি, যার চুল তেলে আটকে ছিল, পেট বিয়ার সেবনের কারণে বেরিয়েছিল, যে সর্বদা নিজেকে অত্যন্ত চতুর মনে করত। তিনি অর্ধেক হেসে রাহুলের কাঁধে থাপ্পড় দিল। এত পরিশ্রম কেন করছো? সংক্ষিপ্ত করে নাও। কি জানো গতকাল এখানে বসার সুযোগ লভ্য হবে না? রাহুল উপর দিকে দৃষ্টিপাত করল। তার মুখশ্রী এখনও প্রশান্ত ছিল। হ্যাঁ, আমি শুধু আমার কর্মপর্ব সমাপ্ত করে বাসভবনে চলে যাব। রাজেশ মাথা নিচু করল। তার চোখে একটি রহস্য ছিল। শুনেছি কেউ শীঘ্রই গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দুঃখজনক কথা, পরিশ্রমী, কিন্তু ভাগ্য অশুভ হলে যেতে হয়। তার গলা উচ্চ নয়, কিন্তু নিকটস্থ কয়েকজনকে অবাক করার জন্যই যথেষ্ট ছিল। একটি মহিলা কর্মী নীরবে তার যন্ত্রে দ্রুত কর্ম করতে শুরু করল। দ্বিতীয়টি দেয়ালের সাথে লেগে ফোনে এমন কথা বলতে শুরু করল যেন কারো কাছ থেকে কোনো প্রশ্ন করছে। কারখানার পরিবেশ যেন ঘনীভূত হয়ে গিয়েছে। রাহুল ঝুঁকে শেষ স্ক্রুড্রাইভার প্রয়োগ করল। আর কোনো কথা বলল না, কিন্তু তার মন আস্তে আস্তে ধরকাতে শুরু করল। রাজেশের কথা তার মননে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রত্যেক শব্দ তার মননে বৃদ্ধি পাওয়া ভয়কে স্পর্শ করছিল। এই সপ্তাহে বহিষ্কারের গুজব জঙ্গলের অগ্নির মতো ছড়িয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণ বিভাগ, যার প্রতি কম লোক মনোযোগ দেয়, কিন্তু যা ব্যয়ের একটি বৃহৎ ভার, সর্বদা প্রথমে লক্ষ্যবস্তু হয়। রাহুলের মতো শ্রমিক, যাদের কোনো সমর্থন নেই, যারা দিনরাত পরিশ্রম করে ভাড়া কক্ষে প্রত্যাবর্তন করে, তাদের ভুলে যাওয়া আরও সরল। রাহুলকে সেই মধ্যাহ্নে প্রিয়াঙ্কার চোখ স্মরণ হল, যখন তিনি তাকে ল্যাপটপের স্ক্রিনের পশ্চাৎ থেকে পর্যবেক্ষণ করছিল। কিছু স্পষ্ট ছিল, শীতল না, কিন্তু বন্ধুত্বপূর্ণও না, শুধু একটি দৃষ্টি যা ব্যক্তি এবং প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে পড়েছে। একটি ফোনের ঘণ্টা তাকে অবাক করল। রাহুল তার পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে মা লিখিত ছিল। তিনি দেয়ালের এক কোণে গেল এবং ফোন উত্তোলন করল। তার মাতার গলা কম্পিত ছিল। রাহুল, বাবা, তোমার বাবার অবস্থা অত্যন্ত খারাপ। চিকিৎসক বলছেন যে হয়তো কয়েক মাসই অবশিষ্ট। তার গলা ভগ্ন হয়ে গেল। এখন বাসভবনে শুধু তোমারই সমর্থন। রাহুল ফোনটি দৃঢ়ভাবে ধরল। তার চোখ জ্বালা করতে শুরু করল। হ্যাঁ মা। আপনি নিজের যত্ন নিন, আমি অধিক অর্থ প্রেরণের চেষ্টা করব। ফোন সমাপ্তির পর তিনি দেয়ালের সাথে লেগে দাঁড়াল। তার কপাল থেকে ঘাম ঝরছে। এটি স্পষ্ট ছিল না যে এটি উষ্ণ উত্তাপের কারণ, না মননে বৃদ্ধি পাওয়া চাপের কারণে। রক্ষণাবেক্ষণ কক্ষে প্রত্যাবর্তন করে রাজেশ আবার নিকট দিয়ে অতিক্রম করল। তার গলায় তিরস্কার ছিল, কিন্তু কিছুটা নকল সহমর্মিতাও ছিল। আমি শুনেছি এবারের তালিকায় একটি পরিচিত নামও আছে। রাহুল ভুরু সংকুচিত করল। রাজেশ দ্রুত চতুর্দিকে দৃষ্টিপাত করে তার গলা মন্দগতি করল। আমি তোমার নাম পর্যবেক্ষণ করেছি। গত রাত্রে ব্যবস্থাপনা কক্ষে ছাপা হচ্ছিল। আমি একটি দৃষ্টি দিয়েছিলাম। যাই হোক, এখনও নিশ্চিত নয়। কে জানে, কোনো দয়ালু হয় এবং নাম কেটে দেয়। তিনি ঠোঁট সংকুচিত করে চলে গেল। রাহুলকে সেখানে দাঁড়িয়ে ছেড়ে দিল, যেন কেউ তার সমস্ত শক্তি টেনে নিয়েছে। তার কথা সূচির মতো বিদ্ধ করছে। এটি কি সত্য, না এটি শুধু রাজেশের অভ্যাস, অন্যদের উত্তক্ত করার বোনায়? যন্ত্রের শব্দ এখনও প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু রাহুলের জন্য সেই শব্দ এখন দূরবর্তী এবং শীতল মনে হচ্ছিল। তিনি আস্তে আস্তে পশ্চাৎ উঠোনে গেল। বাইরে হালকা সূর্যালোক গরম টিনের ছাদে পতিত হচ্ছিল। তিনি প্রধান প্রবেশদ্বারের দিকে দৃষ্টিপাত করল। একটি গাঢ় বর্ণের যান সেখানে স্থাপিত ছিল। যানের দ্বার কিছুটা উন্মুক্ত ছিল। দূর থেকেও ভিতরে বসা মহিলা স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল। উচ্চ জড়া সোজা বসে থাকা তিনি অন্য কেউ নন, প্রিয়াঙ্কা ছিলেন। রাহুলের মন এক মুহূর্তের জন্য তীব্র ধরাকালো। তিনি কারখানার অভ্যন্তর পর্যবেক্ষণ করছিলেন। তার দৃষ্টি, তিনি জানতেন না যে এটি সংযোগ ছিল না ইচ্ছাকৃত। সেই ভোরে আকাশ এখনও বিষণ্ণ ছিল, যেন সমগ্র সপ্তাহের বর্ষণকে সমাপ্ত করতে চায় না। রাহুল তার মোটর সাইকেল কারখানার প্রবেশদ্বারের ভিতরে স্থাপন করল। তার মন পাথরের মতো ভারাক্রান্ত ছিল। গত রাত্রির গুজব এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যা তার বুকে ধড়কানো মনের সাথে ছন্দ মিলিয়ে যাচ্ছিল। মাতার সাথে ফোনে হওয়া কথোপকথন, রাজেশের তিরস্কার এবং প্রবেশদ্বারের বাইরে প্রিয়াঙ্কার একটি ঝলক, সব মিলে একটি অশান্তিতে রূপান্তরিত হয়েছে, যাকে তিনি নামকরণ করতে পারছিল না। যখন কর্মপর্ব শুরু হওয়ার ঘণ্টা বাজল, তখন দৈনন্দিনের মতো কারখানায় কর্ম করার পরিবর্তে সমস্ত শ্রমিকদের গ্রাউন্ড তলায় বৃহৎ সভাকক্ষে একত্রিত হওয়ার জন্য বলা হলো।
সেই কক্ষ যা সাধারণত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় আজ লোকজনে পরিপূর্ণ ছিল। চেয়ারগুলো একে অপরের সাথে লাগোয়া ছিল, ছাদের ফ্যান ঘুরছিল, কিন্তু বায়ুতে পরিপূর্ণ ঘাম এবং চাপের গন্ধ যথেষ্ট নয়। মঞ্চে তত্ত্বাবধায়ক দাঁড়িয়েছিল। তিনি একটি ক্ষুদ্র উচ্চতার টাক ব্যক্তি, যে সর্বদা সুন্দরভাবে বস্ত্র পরিধান করে এবং এমন বলে যেন তিনি কোনো বৃহৎ সভায় ভাষণ দিচ্ছেন। তার গলা প্রতিধ্বনিত হচ্ছিল, মন্দ গতি কিন্তু শীতল। আজ ব্যবস্থাপনার নির্দেশানুসারে আমরা সেই কর্মচারীদের তালিকা ঘোষণা করব যাদের কারখানার পুনর্গঠন পরিকল্পনার প্রথম পর্যায়ে বাদ দেওয়া হচ্ছে। ভিড়ে একটি স্বগতোক্তির ঢেউ ছড়িয়ে পড়ল। রাহুল তৃতীয় সারিতে বসেছিল। তিনি তার কোলে স্থাপিত হেলমেট দৃঢ়ভাবে ধরল। তিনি বলপূর্বক নিঃশ্বাস গ্রহণের সাহস করতে পারছিল না। তত্ত্বাবধায়ক একটি কাগজ উত্তোলন করল এবং আস্তে আস্তে এক এক নাম পাঠ করতে লাগল। কারো গভীর নিঃশ্বাস গ্রহণের শব্দ এলো, তো কারো হে ঈশ্বরের মন্দগতি গলা। ষষ্ঠ নামে রাহুল স্পষ্ট শুনল, রাহুল কুমার, যান্ত্রিক রক্ষণাবেক্ষণ বিভাগ। তিনি স্তব্ধ হয়ে গেল। তার মন এক মুহূর্তের জন্য ধড়কানো ভুলে গেল। তার চতুর্দিকের সমস্ত শব্দ যেন বন্ধ হয়ে গেল। শুধু তার মস্তকে একটি প্রতিধ্বনি অবশিষ্ট থাকল। পাশের কয়েকজন ঘুরল। কেউ তাকে সহমর্মিতা দিয়ে দেখল, তো কেউ স্বস্তির নিঃশ্বাস নিল যে তার নাম নয়। তিনি কোনো প্রতিক্রিয়া প্রদান করল না, শুধু মাথা নিচু করল। এমন অনুভূতি হল যেন কেউ তার থেকে সেই স্তম্ভ ছিনিয়ে নিয়েছে যার ওপর তিনি এখনও টিকেছিল। এই কর্ম যদিও মর্যাদা সম্পন্ন নয়, কিন্তু এটি তার জন্য গ্রামে অর্থ প্রেরণ, মাতা এবং ছোট ভাইয়ের উদরপোষণের একমাত্র মাধ্যম ছিল। এখন শুধু এক ভোরে সমস্ত কিছু ধোঁয়ায় মিশে গিয়েছে। তত্ত্বাবধায়ক তালিকা সমাপ্ত করল, কাগজ ভাঁজ করল এবং একটি যান্ত্রিক গলায় বলল, যাদের নাম উচ্চারিত হয়েছে তারা সভার পর প্রশাসনিক কক্ষে গিয়ে তারা তাদের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করুন। আজই তারা যন্ত্রপাতি জমা করুন। কিছু খড়খড় শব্দ এলো যখন তালিকায় অন্তর্ভুক্ত লোক উঠল এবং নীরবে তারা স্থান থেকে চলে গেল। রাহুলও উঠল, কোনো হাস্য নেই, কোনো সান্ত্বনা প্রদান করছে না। থাকল শুধু দৃষ্টি সংঘর্ষের পর দ্রুত সরে যায়। প্রশাসনিক কক্ষে পরিবেশ আরও শ্বাসরোধক ছিল। টেবিলের পশ্চাতে বসা এক মহিলা কর্মচারী প্রত্যেককে কিছু দলিল প্রদান করছিল, যার ওপর কর্ম ছাড়ার নিশ্চিতীকরণ, পরিচয়পত্র ফেরত প্রদান এবং শেষ বেতনের প্রদানের জন্য স্বাক্ষর করা ছিল। রাহুল দলিল গ্রহণ করল। তার হাত কিছুটা কম্পিত ছিল, কিন্তু তিনি তবুও একটি যন্ত্রের মতো কলম ধরে স্বাক্ষর করে দিল। সেই বস্তুতে স্বাক্ষর করে দিল যার সম্পর্কে তিনি কখনো চিন্তা করেননি যে এত দ্রুত এসে যাবে। নিজের সুরক্ষা যন্ত্রপাতি ফেরত প্রদানের জন্য সারিতে অপেক্ষা করার সময় তার চোখ অজান্তে চতুর্দিকে ঘুরল। প্রশাসনিক কক্ষের জানালা থেকে উচ্চপদস্থ কক্ষের দিকে যাওয়া গলিয়ারা দৃশ্যমান হচ্ছিল। পরিষ্কার কাচ ফ্লুরোসেন্ট আলোর শ্বেত আলো প্রতিফলিত করছে। তখন উচ্চ হিলের জুতোর শব্দ এলো, একটি সদৃশ শব্দ যাকে চেনায় কোনো ত্রুটি হতে পারে না। একটি সিলুয়েট তার দৃষ্টিতে এলো। সেই সিলুয়েট এত পরিচিত ছিল যে তার মন তীব্র ধড়কাতে শুরু করল। একটি গাঢ় নীল বর্ণের রেশমের শাড়ি, সুন্দরভাবে বাঁধাজোড়া সদৃশ চালচলন। তিনি শ্রীমতী লক্ষ্মী ছিলেন। তিনি সেই দিনের মতো সরল বস্ত্র পরিহিত নন, বরং একটি ভিন্ন রূপে ছিলেন, মর্যাদা সম্পন্ন, সুরুচি সম্পন্ন এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি কক্ষের গলিয়ারা থেকে অতিক্রম করছিলেন, সেই বৃহৎ কাঁচের দ্বারের দিকে অগ্রসর হচ্ছিলেন যার ওপর নির্বাহকের কক্ষ লিখিত ছিল। রাহুল সেখানে দাঁড়িয়ে থাকল। সেই সমস্ত প্রশ্ন যাদের কোনো উত্তর নেই হঠাৎ তার মস্তকে ঘুরতে শুরু করল। শ্রীমতী লক্ষ্মী এখানে কেন ছিলেন? আজ তার রূপ এবং চালচলন একটি উচ্চপদস্থ কর্মকর্তার মতো কেন ছিল? কি তিনি বলেননি যে তিনি শহরে শুধু তার কন্যার সাথে সাক্ষাতের জন্য এসেছেন, যিনি একটি বৃহৎ প্রতিষ্ঠানে নির্বাহক? সেই কন্যা কে ছিল? একটি চিত্র হঠাৎ তার মস্তকে কে ছিল? বাংলোয় স্থাপিত পিতলের নামপ্লেট প্রিয়াঙ্কা শর্মা, উৎপাদন নির্বাহক। রাহুলের মন ডুবে গেল। তার পদগুলো যেন অগ্রসর হতে চাইছে, কিন্তু তার মস্তক তাকে সেখানে থামতে বলল। তিনি জানতেন যে এই মুহূর্তে তিনি শুধু একটি এমন ব্যক্তি যার নাম বেতন তালিকা থেকে কাটা হয়েছে। শ্রীমতী লক্ষ্মী কাচের দ্বারের পশ্চাতে অদৃশ্য হয়ে গেলেন। রাহুল এখনও গলিয়ারায় দাঁড়িয়েছিল। কর্ম ছাড়ার নিশ্চিতীকরণের দলিল দৃঢ়ভাবে ধরে তার চোখ সেই দিকে আটকে ছিল যেখানে তিনি এখনই অদৃশ্য হয়েছিলেন। ছাতের ফ্যান থেকে বায়ু নিচে এলো। তার হাতে কর্ম ছাড়ার নিশ্চিতীকরণের দলিল হালকা কম্পিত হল। আজ কারখানার পরিবেশ শুধু শ্বেত আলোর কারণে শীতল নয়, বরং লোকজনের মননে চলমান ঝড়ের কারণেও শীতল ছিল। কর্ম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত শোনার পর রাহুল দৈনন্দিনের মতো তার ভাড়া কক্ষে প্রত্যাবর্তন করল না। তার মননে শতাধিক প্রশ্ন ঘুরছে।
তাকে কোনো প্রকারে প্রশান্তি লভ্য হচ্ছিল না। শ্রীমতী লক্ষ্মীর সেই চিত্র, যাতে তিনি সুন্দর বস্ত্রে উচ্চপদস্থ কক্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন, তাকে উত্ত্যক্ত করছে। তিনি বোঝাতে পারছিল না যে একটি বয়স্ক মহিলা, যিনি কখনো বর্ষণ থেকে রক্ষা পেতে একটি ছাদের নিচে সংকুচিত হয়ে বসেছিলেন, হঠাৎ সেই স্থানে এমন করে উপস্থিত হতে পারেন যেন তিনি সেই জগতের অংশ। এজন্য যখন মধ্যাহ্ন ঢলে যেতে শুরু করল, রাহুল তার প্রাচীন মোটরসাইকেল নিয়ে সেই পরিচিত পথে গেল। দ্বিতীয়বার সেই চমৎকার বাংলোর অঞ্চলে তার নাম উচ্চারণের পর লোহার প্রবেশদ্বার উন্মোচিত হল। প্রহরী মাথা নাড়ল, যেন তাকে চিনে নিয়েছে। তিনি পশ্চাৎ উঠোনের দিকে ইঙ্গিত করল, যেখানে বেগুনি বোগেনভিলিয়ার লতা একটি খিলানের মতো ঝুঁকেছিল। রাহুল পাথরের পথে আস্তে আস্তে চলল, যেন তিনি এখানকার প্রশান্তিকে ভঙ্গ করতে ভীত। হালকা বায়ুতে তার গাঢ় বর্ণের টি-শার্ট নড়ছে। বোগেনভিলিয়ার পশ্চাতে লাল ছাদযুক্ত একটি ক্ষুদ্র বাসভবন দৃশ্যমান হল, যা সামনের আধুনিক বাংলোর সম্পূর্ণ বিপরীত ছিল। উঠোনের মধ্যভাগে একটি উচ্চ তালগাছ নীল আকাশের দিকে প্রসারিত হচ্ছে। শ্রীমতী লক্ষ্মী বারান্দায় একটি কাঠের চেয়ারে বসেছিলেন, আস্তে আস্তে সবজি পরিচ্ছন্ন করছিলেন। টেবিলে একটি ঝুড়িতে পরিচ্ছন্ন সবজি স্থাপিত ছিল। নিকটে একটি ক্ষুদ্র ছুরি এবং শ্বেত অঙ্কুরিত ডালের ঝুড়ি ছিল। রাহুলকে দেখে তিনি চোখ সংকুচিত করে দেখলেন। তার দৃষ্টি এখনও ততটা ভালো ছিল। আরে রাহুল বাবা, এত দ্রুত কি করে এলো? রাহুল এক মুহূর্তের জন্য থামল, তারপর মাথা নাড়ল। হ্যাঁ, আমাকে কিছু প্রশ্ন করতে হবে। আজ ভোরে আমি আপনাকে প্রতিষ্ঠানে দেখেছি। শ্রীমতী লক্ষ্মীর হাত এক মুহূর্তের জন্য থামল। তারপর তিনি পুনরায় সবজি পরিচ্ছন্ন করতে লাগলেন, যেন সেই প্রশ্ন তাকে একদমও অবাক করেনি। হ্যাঁ, আমি কিছু দায়িত্বে গিয়েছিলাম। প্রতিষ্ঠানের বিষয় অত্যন্ত জটিল। তুমি হৃদয়ে নিও না। যা ঘটে ভালোর জন্য ঘটে। মাতাজি রাহুল দ্বিধা করল। কি আপনি সেখানে কোনো ব্যক্তিকে চেনেন? কিছুটা পারিবারিক বিষয়। আমি স্পষ্টভাবে বলতে পারি না। কিন্তু তুমি উদ্বিগ্ন হও না। তোমার মতো উত্তম ব্যক্তির ঈশ্বর কখনো অশুভ হতে দেন না। উত্তর হালকা ছিল, কিন্তু এটি রাহুলের মনকে আরও ভারাক্রান্ত করে দিল। তিনি আর প্রশ্ন করার সাহস করল না, যেন তার প্রত্যেক শব্দ অত্যন্ত চিন্তা ভাবনা করে নির্বাচিত, যা প্রশান্ত করার জন্য যথেষ্ট, কিন্তু উত্তর প্রদানের জন্য নয়। তিনি শুধু আস্তে করে মাথা নাড়ল। শ্রীমতী লক্ষ্মী উঠলেন, তার প্রাচীন কিন্তু পরিচ্ছন্ন শাড়ির আঁচল ঠিক করলেন। মধ্যাহ্ন হয়ে গিয়েছে। তুমি এখানেই আমাদের সাথে আহার গ্রহণ করো। বাসভবনে কোনো বিশেষ নয়, কিন্তু টক ডাল এবং মাছ আছে, হয়তো তোমার পছন্দসই হবে। রাহুল এক মুহূর্তের জন্য দ্বিধা করল, কিন্তু হয়তো তিনি আর থেকে কিছু জানতে চাইছিল। তিনি মাথা নাড়ল। ক্ষুদ্র রান্নাঘর বাসভবনের পশ্চাতে ছিল, যেখান থেকে সবজির বাগিচা এবং মুরগির খাঁচা দৃশ্যমান হচ্ছিল। কাঠের ধোঁয়া এবং তরকার সুবাস মনকে প্রশান্ত করল। একটি বয়স্ক চাকরানী রান্নাঘরে দায়িত্ব পালন করছিল, যিনি মাঝে মাঝে মাথা উত্তোলন করে রাহুলকে দেখে হাসছিল। টেবিলে একটি সরল আহার ছিল, উষ্ণ টক ডাল, বাদামি বর্ণের ভাজা মাছ, সেদ্ধ সবুজ সবজি এবং লাল লঙ্কা চাটনি। একটি এমন আহার যা বাসভবনের স্মৃতি প্রদান করে, সরল কিন্তু হৃদয় স্পর্শকারী। শ্রীমতী লক্ষ্মী ভাত পরিবেশন করতে করতে কথা বললেন, আমি এখানে বহু সময় ধরে বাস করছি, কিন্তু আসলে শুধু আহার পানীয়ের যত্ন নিই। তিনি তো দিনভর দায়িত্বে থাকেন। আমরা বয়স্ক হয়ে গিয়েছি, শুধু কামনা করি যে আমাদের সন্তানরা সুস্থ থাকুক। রাহুল ফ্যাকাশে হাসি প্রদান করল। তার দৃষ্টি এখনও সেই জানালার দিকে ছিল, যেখান থেকে সূর্যালোক লাল মেঝে পতিত হচ্ছিল। আপনার কতটি কানে সন্তান কাহে? সন্তান আছে একটি। তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দিলেন। তারপর যেন তার মনে হল যে তিনি কিছু অসম্পূর্ণ বলেছেন। তিনি যোগ করলেন, শুধু একটি কন্যা আছে। তিনিও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন, অত্যন্ত ব্যস্ত থাকেন। রাহুল সবজি উত্তোলন করতে থামল। তার মননে একটি স্পন্দন হল। উন্নয়ন টেক্সটাইলসে। হ্যাঁ হ্যাঁ, সঠিক বলেছ। অনেক বছর ধরে সেখানে দায়িত্ব পালন করছে, অত্যন্ত পরিশ্রম করে। শ্রীমতী লক্ষ্মীর গলা হঠাৎ মন্দগতি হয়ে গেল। তার হাতে ধরা চামচও থামল। রাহুল ওপর দিকে দৃষ্টিপাত করল। তিনি দেখল যে তার দৃষ্টি কোথাও নিবদ্ধ, যেন তিনি ত্রুটিতে কিছু বলে ফেলেছেন। একটি ক্ষুদ্র নীরবতা ছড়িয়ে পড়ল। শুধু বায়ু এবং পাশাপাশি বাসভবন থেকে আগত মুরগির শব্দ ছিল। হঠাৎ শ্রীমতী লক্ষ্মীর মুখ থেকে বেরোল, প্রিয়াঙ্কা। তিনি দ্রুত থামলেন। রাহুল ভ্রু সংকুচিত করল। যদিও তিনি সন্দেহপ্রবণ নন, কিন্তু তিনি এত বুদ্ধিমান ছিল যে এটি অনুভব করতে পারেন যে কিছু গোপন করা হচ্ছে। প্রিয়াঙ্কা এই নাম পূর্বে কখনো গ্রহণ করা হয়নি,
কিন্তু তিনি এটি এত আত্মীয়তা দিয়ে গ্রহণ করেছিলেন। শ্রীমতী লক্ষ্মী যেন বুঝে গিয়েছিলেন যে তিনি ত্রুটি করেছেন। তিনি কথা পরিবর্তন করলেন। রাহুলের পাত্রে অধিক ডাল ঢেলে বললেন, গ্রহণ করো বাবা, এটি দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে তৈরি। জানি না তোমার পছন্দ হবে না না। রাহুল উত্তর প্রদান করল না। তিনি আস্তে করে মাথা নাড়ল। 1 চামচ ডাল গ্রহণ করল, কিন্তু তাকে এখন ক্ষুধা অনুভূত হচ্ছিল না। তার মননে ছড়ানো খণ্ডগুলো একসঙ্গে যুক্ত হতে শুরু করল। ছাদের নিচের বয়স্ক মহিলা, নির্বাহকের কক্ষে যাওয়া সুরুচিসম্পন্ন মহিলা প্রিয়াঙ্কার নাম, এবং সেই দিনের প্রিয়াঙ্কা। কি এসব একে অপরের সাথে যুক্ত? আহার এখনও অবশিষ্ট ছিল। বাইরে হালকা সূর্যালোক ছিল, কিন্তু রাহুলের মননে মেঘ ঘনীভূত হচ্ছে, এমন প্রশ্ন নিয়ে যাদের উত্তর শ্রবণের জন্য তিনি নিজেও প্রস্তুত নন। একটি মধ্যাহ্ন, বিষণ্ণ দিনগুলোর মধ্যে একটি বিরল সূর্যালোক উদিত হল। রাহুল তার সম্পর্কে নিজের ভাড়া কক্ষে নীরবে তার সামগ্রী গুছিয়ে রাখছিল যে ফোন বাজল। একটি অপরিচিত নম্বর। তিনি ফোন উত্তোলন করল। একটি যুবতী মহিলার স্পষ্ট এবং সদৃশ গলা এলো। রাহুলজি, আপনাকে আজ সন্ধ্যায় প্রতিষ্ঠানের 9ম তলায় আহ্বান করা হয়েছে। নির্বাহক আপনার সাথে একাকী কথোপকথন করতে চান। রাহুল স্তব্ধ হয়ে গেল। কোনো ব্যাখ্যা নেই, কোনো অতিরিক্ত তথ্য নেই, শুধু একটি ক্ষুদ্র বাক্য যা তার মনের ধড়কন বৃদ্ধি করার জন্য যথেষ্ট ছিল। 9ম তলা, যেখানে নির্বাহী কক্ষগুলো ছিল। একটি এমন স্থান যেখানে তার মতো শ্রমিক কখনো যায়নি। উচ্চতলে কক্ষ চতুর্দিকে বৃহৎ কাচ, নিচে সমগ্র শিল্প অঞ্চল দৃশ্যমান হচ্ছিল। দূরবর্তী শহর সন্ধ্যার হালকা আলোয় মিশে যাচ্ছিল। আধুনিক আসবাবপত্র, শীতল গ্রে দেয়াল, ঝলমলে আখরোটের কাঠের টেবিল, গাম্ভীর্যপূর্ণ কালো চামড়ার চেয়ার, সমস্ত কিছু রাহুলকে ক্ষুদ্র অনুভূত করাচ্ছিল। তিনি সচিবের টেবিলের সামনের চেয়ারে অপেক্ষা করছিল। সুন্দর বস্ত্র পরিহিত যুবতী মেয়ে অবিরত টাইপ করছিল। তিনি তার দিকে একটি দৃষ্টিও দেননি। প্রত্যেক কি চাপ তার মননে বৃদ্ধি পাওয়া চাপকে আরও বৃদ্ধি করছিল। নির্বাহকের কক্ষের দ্বার উন্মোচিত হল। একটি গলা এলো, রাহুলজি, ভিতরে প্রবেশ করুন। রাহুল একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল। তার ফ্যাকাশে হয়ে যাওয়া শার্টের কলার ঠিক করল এবং ভিতরে চলল। কক্ষ তার কল্পনার থেকে বৃহৎ নয়, কিন্তু সাজসজ্জার পদ্ধতি পরিবেশকে সম্পূর্ণ ভিন্ন করে রেখেছে। ছিল শীতল, সুসংগঠিত, কোনো অপ্রয়োজনীয় বস্তু নেই। প্রত্যেক বিস্তার এমন ছিল যেন আবেগের জন্য কোনো স্থান নেই। কর্মটেবিলের পশ্চাতে একটি মহিলা জানালা থেকে বাইরে পর্যবেক্ষণ করছিল। একটি গ্রে বর্ণের স্যুট তার স্বদেহে ফিট বসেছিল। উচ্চ জোড়া থেকে তার ঝলমলে গলা দৃশ্যমান হচ্ছিল। পদশব্দ শুনে তিনি ঘুরলেন। রাহুল তাকে অবিরমে চিনল। এটি সেই যুবতী যার সাথে তিনি বাংলোয় সাক্ষাৎ করেছিল, প্রিয়াঙ্কা। তিনি মাথা নাড়লেন, সামনের চেয়ারের দিকে ইঙ্গিত করলেন, বসুন। রাহুল আস্তে আস্তে চেয়ার টেনে তার প্রান্তে বসল। তার দৃষ্টিতে ঘাবড়াহট স্পষ্ট ছিল। তিনি বিনা ঘুরিয়ে পুনরায় এলেন, বললেন, আমি আপনার সাথে আরেকবার সরাসরি এটি বলার জন্য সাক্ষাৎ করতে চাইছিলাম। প্রতিষ্ঠানকে অত্যন্ত দুঃখ যে এই পুনর্গঠনের সময় আপনাকে কর্ম থেকে বহিষ্কার করতে হয়েছে। কারণ রেকর্ডে স্পষ্ট লিখিত আছে, গত 3 মাসে আপনার কর্মের পারফরমেন্স সন্তোষজনক নয়। রাহুল তার দুটি হাত দৃঢ়ভাবে তার কোলে রাখল। তার চোখ সরাসরি তার দিকে ছিল। আমি বুঝতে পারি এত সময় আমাকে কর্ম করার সুযোগ প্রদানের জন্য প্রতিষ্ঠানের কৃতজ্ঞতা। তার উত্তর অবাক্যরভাবে প্রশান্ত ছিল। কোনো অভিযোগ নেই, কোনো অনুরোধ নেই, কোনো ক্ষমা নেই। টেবিলের পশ্চাতে বসা যুবতী কিছুটা ভুরু সংকুচিত করল, যেন তাকে এমন প্রতিক্রিয়ার প্রত্যাশা ছিল না। আপনি কোনো কিছু বলতে চান না? তিনি পুনরায় প্রশ্ন করলেন। রাহুল আস্তে করে মাথা নাড়ল। না, আমি সর্বদা আমার সমস্ত চেষ্টা করেছি, কিন্তু যদি সেটিও যথেষ্ট না, তো আমি এটি গ্রহণ করি। একটি নীরবতা ছড়িয়ে পড়ল। যুবতী তার চেয়ারে পশ্চাৎ দিকে ঝুঁকল, হাত বুকে বাঁধল। রাহুল বোঝাতে পারছিল না যে তাকে চলে যাওয়া উচিত না আর অপেক্ষা করা উচিত। তিনি উঠল, মাথা নিচু করে নমস্তে করল। তো আমি চলে যাই। রাহুলজি, তার গলা পূর্বের থেকে মন্দবতী ছিল। তিনি ঘুরল, আপনাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। রাহুল মাথা নাড়ল এবং নীরবে কক্ষ থেকে বেরিয়ে গেল। দ্বার অত্যন্ত আস্তে বন্ধ করল। দীর্ঘ গলিয়ারা নির্জন ছিল। তার প্রত্যেক পদক্ষেপের প্রতিধ্বনি শুষ্ক মনে হচ্ছিল। রাহুল একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল। কর্ম হারানোর দুঃখের কারণে নয়, বরং এই অনুভূতির কারণে যে কিছু বৃহৎ ঘটছে যা তিনি বোঝাতে পারছেন না। যখন তিনি লিফটের নিকটে পৌঁছাল, তখন নির্বাহকের কক্ষের দ্বার হঠাৎ পুনরায় উন্মোচিত হল। রাহুল থামল। একটি পরিচিত গলা পশ্চাৎ থেকে এলো, আরে লক্ষ্মী আন্টি। রাহুল আস্তে করে মাথা ঘোরাল। এটি সেই শ্রীমতী লক্ষ্মী ছিলেন, সেই রাত্রে বর্ষণে সাক্ষাৎকারী মহিলা যাকে তিনি তার ভাড়া কক্ষে নিয়ে গিয়েছিল,
যিনি তাকে মধ্যাহ্নের আহারের জন্য আহ্বান করেছিলেন। তিনি নির্বাহকের পক্ষে প্রবেশ করছিলেন, হাতে হ্যান্ডব্যাগ, হালকা বেগুনি বর্ণের শাই সুন্দরভাবে বাঁধা, জোড়া। তার প্রত্যেক অভিজ্ঞতা মর্যাদা সম্পন্ন এবং সুরুচি সম্পন্ন ছিল। সেই প্রথম সাক্ষাতের চিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন। সচিব মাথা নিচু করে তাকে নমস্তে করল, আস্তে করে বলল, নমস্তে আন্টি। দ্বার তার পশ্চাতে আস্তে আস্তে বন্ধ হল। কক্ষের অভ্যন্তর থেকে শ্রীমতী লক্ষ্মীর গলা উচ্চ নয়, কিন্তু বন্ধ হওয়া দ্বারের ফাঁক থেকে বাইরে আসার জন্য যথেষ্ট ছিল। স্পষ্ট শোনা গেল, তুমি তোমার মাতার সাহায্যকারীর সাথে এমন আচরণ করবে? রাহুল নবম তলার গলিয়ারার মধ্যভাগে স্তব্ধ দাঁড়িয়ে থাকল। প্রত্যেক শব্দ, প্রত্যেক দৃষ্টি, প্রথম দিন থেকে এখন অবধি প্রত্যেক ক্ষুদ্র বিবরণ যেন ছড়ানো ধাঁধার খণ্ড, যা এখন স্বয়ং স্বয়ং যুক্ত হচ্ছে। তাকে মনে হল যেন কেউ সেই দ্বার উন্মোচিত করেছে, যাকে তিনি বন্ধ রাখার চেষ্টা করছিল। শ্রীমতী লক্ষ্মী সেই মহিলা, নির্বাহকের মাতা ছিলেন, যে মহিলাকে তিনি তার ভাড়া কক্ষে থাকিয়েছিল। তিনি সেই ব্যক্তির মাতা ছিলেন, যিনি তাকে এখনই আনুষ্ঠানিকভাবে কর্ম থেকে বহিষ্কার করেছেন। তিনি সেখানে দাঁড়িয়ে থাকল না, অগ্রসর হতে পারল না পশ্চাতে। গলিয়ারার আলো এখনও জ্বলছে, কিন্তু তার মন এমন জড়িয়ে যাচ্ছিল যেন তিনি কোনো বৃহৎ ঝড়ে আবদ্ধ হয়ে গিয়েছেন। সেই রাত্রে যখন ভাড়া বাসভবনের হলুদ আলো নোনা জানালা থেকে বাইরে আসছে, রাহুল এখনই ডিব্বাবন্দি আহার সমাপ্ত করেছিল যে তার ফোন বাজল। একটি অপরিচিত নম্বর থেকে একটি সন্দেশ এলো, গতকাল আমি এবং আমার কন্যা তোমার সাথে সাক্ষাৎ করে সমস্ত কথা স্পষ্ট করতে চাই। নিচে নাম লিখিত ছিল শ্রীমতী লক্ষ্মী। রাহুল স্ক্রিন পর্যবেক্ষণ করতে থাকল। তার মন হঠাৎ সংকুচিত হয়ে গেল। তাকে বোঝা যাচ্ছিল না যে তাকে আনন্দিত হওয়া উচিত, উদ্বিগ্ন হওয়া উচিত, না লজ্জিত হওয়া উচিত। এতদিন অসমাধিত প্রশ্নে জড়িয়ে থাকার পর অবশেষে সেই মুহূর্ত এসেছে যখন সমস্ত কিছু প্রকাশিত হতে চলেছে। পরবর্তী ভোরে রাহুল জড়িত মননে শ্রীমতী লক্ষ্মীর বাসভবনে পৌঁছাল। বাংলোটি সেই মতো ছিল। উচ্চ লোহার প্রবেশদ্বার, শ্বেত দেওয়াল, বোগেনভিলিয়ার লতা, যা পাথরের পথে হালকা গোলাপি ছায়া ফেলছে। প্রবেশদ্বার পূর্ব থেকে উন্মুক্ত ছিল। চাকরানী হেসে তাকে ভিতরে প্রবেশের ইঙ্গিত করল। বৈঠক কক্ষ ভোরের সূর্যালোকে ঝলমলে হচ্ছিল, ঝাড় ঝিকিমিকি করছে। চায়ের টেবিলে মিষ্টান্ন এবং চায়ের পাত্র সাজানো ছিল, যার মন্দগতি মন্দগতি সুবাস ছড়িয়ে পড়ছে। শ্রীমতী লক্ষ্মী তার পরিচিত চেয়ারে বসেছিলেন। এখনও গাঢ় বর্ণের শাড়ি পরিহিত, চুল সুন্দরভাবে বাঁধা। তার মুখশ্রী গতকালের থেকে অধিক গাম্ভীর্যপূর্ণ ছিল। তার পাশে প্রিয়াঙ্কা ছিল, সেই যুবতী নির্বাহক যিনি রাহুলকে তার কঠোর অভিব্যক্তি এবং শীতল দৃষ্টিতে অবাক করিয়ে দিয়েছিল। তুমি এসে গিয়েছ বাবা। শ্রীমতী লক্ষ্মী আস্তে মৃদু হাসলেন। বসো মাতা, কিছু স্পষ্টভাবে বলতে চায়। রাহুল মাতা শব্দ শুনে কিছুটা দ্বিধা করল। প্রিয়াঙ্কা কোনো কথা বলল না, শুধু আস্তে মাথা নিচু করল। তার চোখ না তো অভিবাদন করছে, না সতর্ক ছিল। রাহুল চেয়ারে বসল, দুটি হাত তার কোলে স্থাপিত। তার চোখ শ্রীমতী লক্ষ্মীর অপেক্ষা করছে। শ্রীমতী লক্ষ্মী আস্তে আস্তে চা ঢেলে কাপ রাহুলের সামনে স্থাপন করলেন। তার গলা মন্দগতি কিন্তু বিষণ্ণ ছিল। সেই দিন আমি তোমার কাছ থেকে কিছুটা মিথ্যা বলেছিলাম। আমি শুধু একটি বিভ্রান্ত বয়স্ক মহিলা নই, আসলে আমি কলকাতায় আমার কন্যার সাথে সাক্ষাতের জন্য এসেছিলাম, এবং আমার কন্যা প্রিয়াঙ্কাই। পরিবেশ এক মুহূর্তের জন্য প্রশান্ত হয়ে গেল। রাহুল চোখ ছাপকাল এবং তারপর প্রিয়াঙ্কার দিকে ঘুরল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। আপনি এদের কন্যা? তিনি আস্তে প্রশ্ন করল। প্রিয়াঙ্কা মাথা নাড়ল। তার চোখ না তো এড়িয়ে যাচ্ছে, না অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল। শ্রীমতী লক্ষ্মী বললেন, আমি তোমার কাছ থেকে সর্বদা গোপন করতে চাইনি, কিন্তু আমার মনে হয়েছে যে সঠিক মুহূর্তে বলা উচিত। তুমি একটি উত্তম ব্যক্তি। আমি সেই বর্ষণের রাত্রেই এটি অনুভব করেছিলাম। যদি তুমি না থাকতে তো হয়তো আমি কখনো বাসভবনে পৌঁছাতে পারতাম না। রাহুল মাথা নিচু করল। আমি শুধু সেটি করেছি যা কারো করা উচিত ছিল। আপনি অধিক চিন্তা করবেন না। শ্রীমতী লক্ষ্মী তার হাত গ্রহণ করলেন। তার চোখ উষ্ণ ছিল। কিন্তু নিজের জীবনে আমি তোমার মতো ব্যক্তির সাথে অত্যল্প সাক্ষাৎ করেছি। তুমি অত্যন্ত সৎ এবং উত্তম। আমি তোমাকে সত্যিই অত্যধিক সম্মান করি। প্রিয়াঙ্কা হালকা ঠোঁট সংকুচিত করল। মাতা, আপনি এমন বলছেন যেন সম্পর্ক নিশ্চিত করছেন। রাহুলের মুখশ্রী লাল হয়ে গেল। যখন শ্রীমতী লক্ষ্মী তার কন্যাকে ঘুরে দেখলেন, তুমি তার সাথে এমন কথা বলো না। তোমার মনে হয় না যে রাহুল উত্তম? প্রিয়াঙ্কা কাঁধ উচ্চ করল। উত্তম না না তা আমি বলতে পারি না,
কিন্তু আমি নির্বাহক, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠানের নিয়মাবলী আছে, কর্মচারীদের পারফরমেন্সের ভিত্তিতে বহিষ্কার করা হয়। কোনো বহিরাগত কথার জন্য এটি পরিবর্তন করা যায় না। কক্ষের পরিবেশ হঠাৎ ভারাক্রান্ত হয়ে গেল। রাহুল এখনও নীরবে বসেছিল, তার চোখ সামনে স্থাপিত চায়ের কাপে আটকে ছিল। শ্রীমতী লক্ষ্মী তার কন্যাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন এবং তারপর একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করলেন। কন্যা, কখনো কখনো আমাদের বেতন এবং সংখ্যা থেকে পূর্বে মানবতা রাখতে হয়। আপনি কখনো কর্মে আবেগকে প্রবেশ করতে দেননি প্রিয়াঙ্কা। সধে স্বরে উত্তর দিল, আমি আপনার সম্মান করি মাতা, কিন্তু আমারও নিজস্ব নীতি আছে। রাহুল একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল এবং তারপর আস্তে করে বলল, আমি বুঝি, এবং আমি এখানে কারোর কাছ থেকে কোনো কিছু অনুরোধ করতে না অভিযোগ করতে আসিনি। আমি শুধু এটি জানতে চাই যে সমস্ত কিছু সত্য। প্রিয়াঙ্কা আস্তে করে মাথা নাড়ল। সত্য। আমি এদের কন্যা। আমি উন্নয়ন টেক্সটাইলসের উৎপাদন নির্বাহক, এবং বহিষ্কারের তালিকায় আপনাকে অপর্যাপ্ত পারফরমেন্সের কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাহুল মাথা নাড়ল, কোনো তিক্ত প্রতিক্রিয়া প্রদান করল না। হয়তো তিনি এটি পূর্বেই অনুমান করেছিল, শুধু মনে কিছুটা হতাশা ছিল। আমি তোমার এই পদ্ধতিতে সম্মত নই। শ্রীমতী লক্ষ্মী বললেন, তার গলা কিছুটা কম্পিত ছিল। তিনি আমার সহায়তা করেছে, এবং তুমি তার সাথে এমন করেছ? মাতা, আমি কৃতজ্ঞ যে তারা আপনার সহায়তা করেছে, কিন্তু সেই এক রাত্রির জন্য আমি সমগ্র ব্যবস্থার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি না। আমি এমন করতে পারি না। রাহুল উঠল, দুজনকে নমস্তে করল। আমাকে আহ্বান করার জন্য কৃতজ্ঞতা মাতাজি, এবং সমস্ত কিছু স্পষ্ট করে বলার জন্য কৃতজ্ঞতা। প্রিয়াঙ্কা ম্যাডাম, আমি আমার কক্ষে সমস্ত কিছু গুছিয়ে কয়েকদিনের জন্য গ্রামে যাব। আমার পিতা অসুস্থ, আমার মাতার কারো প্রয়োজন। প্রিয়াঙ্কা হঠাৎ মাথা উত্তোলন করল, তার চোখে একটি অশান্তি হল। আপনার পিতা অত্যন্ত অসুস্থ? তিনি প্রশ্ন করলেন। প্রথমবার তার গলায় কিছুটা মৃদুতা ছিল। এখনও সঠিকভাবে জানা নয়। মাতা বলছিল যে কয়েকদিন ধরে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছেন। আমি কয়েকদিনের ছুটি গ্রহণ করে তার যত্নের জন্য যাওয়ার চিন্তা করছিলাম। পরিবেশ প্রশান্ত হয়ে গেল। শ্রীমতী লক্ষ্মী চেয়ারের হ্যান্ডেল দৃঢ়ভাবে ধরলেন, যখন প্রিয়াঙ্কা তাকে পর্যবেক্ষণ করতে থাকল, যেন তিনি কোনো অত্যন্ত গভীর চিন্তা করছেন। শ্রীমতী লক্ষ্মী উঠলেন এবং অভ্যন্তরীণ কক্ষে চলে গেলেন। দুজনকে একাকী ছেড়ে দিলেন। যখন কক্ষের দ্বার বন্ধ হল, তখনও প্রিয়াঙ্কা কোনো কথা বলল না। রাহুল তাকে দেখল, চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেই মুহূর্তে তার চোখে কিছু স্পষ্ট ছিল। এখন শীতল নয়, বরং যেন কিছু দ্বিধা ছিল। সেই সন্ধ্যায় শ্রমিকদের বস্তিতে অদ্ভুত উষ্ণতা ছিল। রাহুলের কক্ষে স্থাপিত প্রাচীন ফ্যান খড়খড় করছে, এবং বাইরে গলিয়ারায় স্বগতোক্তির শব্দ শুষ্ক ঘাসে স্থাপিত ক্ষুদ্র অগ্নির মতো ছড়াতে শুরু করল। শুনেছি তিনি রাহুল নির্বাহকের মাতার সাথে পরিচিত। হে ঈশ্বর, সেই রক্ষণাবেক্ষণের যুবক, কিন্তু নির্বাহকের মাতা আমাদের এই বস্তিতে কয়েকদিন কেন থাকলেন? কি তিনি দারিদ্র্যের নাটক করছিলেন? হ্যাঁ, আমি তাকে সেই বয়স্ক মহিলার জন্য অনেকবার অপেক্ষা করতে দেখেছি। গতকাল তো তিনি তাদের জন্য ফলও নিয়ে গিয়েছিল। কানাফুসি প্রতি মুহূর্তে তীব্রতর হয়ে যাচ্ছিল। বস্তির কিছু মহিলা প্রতি সন্ধ্যায় গলিয়ারার কোণে একত্রিত হয়ে যায়, হাতে পাখা ঝালতে। তাদের দৃষ্টি চতুর্দিকে ঘুরে, যেন গপ্পের জন্য নতুন সংবাদ অনুসন্ধান করছে। কক্ষ নম্বর 6, যেখানে রাহুল বাস করে, কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যদিও দ্বার বন্ধ, কিন্তু প্রত্যেক অনুমান করছে যে অভ্যন্তরে কোনো গোপনীয়তা লুকিয়ে আছে। বস্তির মালকিন মালতী আন্টি আজ সন্ধ্যায় বাজার থেকে প্রত্যাবর্তন করলে তাদেরও থামানো হলো। মালতী আন্টি, আপনাকে কোনো কিছু জানা গিয়েছে? আপনার বস্তির রাহুল হয়তো কোনো ধনাঢ্য বাসভবনের জামাই হতে চলেছে। কেমন জামাই? আমি তো তাকে কর্ম থেকে প্রত্যাবর্তন করতে দেখেছি। মুখশ্রীতে এখনও ক্লান্তি আছে, কোনো রাজকীয় নয়। মালতী আন্টি অর্ধেক বিশ্বাস অর্ধেক সন্দেহে উত্তর দিলেন, কিন্তু তার মননে হইচই হচ্ছিল। সন্ধ্যায় যখন রাহুল কর্ম থেকে প্রত্যাবর্তন করল, এখনও বস্ত্র পরিবর্তন করেনি যে দ্বারে একটি হালকা আঘাত হল। দ্বার উন্মোচন করে দেখল মালতী আন্টি দাঁড়িয়ে। হাতে উষ্ণ ক্ষীরের পাত্র ছিল। আমি কিছুটা অধিক তৈরি করে ফেলেছিলাম। চিন্তা করলাম তোমাকে প্রদান করি। কিছু গ্রহণ করো। আজকাল কোনো সুসংবাদ আছে কি? রাহুল এক মুহূর্তের জন্য থামল, কিন্তু তারপর ফ্যাকাচে হাসির সাথে ক্ষীরের পাত্র গ্রহণ করল। না আন্টি, আমি তো সেই মতো কর্ম করি, বাসভবনে এসে নিদ্রা যাই। এতে কি সুসংবাদ? মালতী আন্টি মাথা নিচু করে সেই যুবকের চোখে গভীরভাবে দেখলেন। লোকজন অত্যধিক কথা সৃষ্টি করছে, বলছে যে তুমি নির্বাহক প্রিয়াঙ্কার মাতার অত্যন্ত নিকটবর্তী। কিছু লোক তো এটাও বলছে যে তোমাকে সমর্থনলভ্য হয়ে গিয়েছে। এখন কর্ম যাওয়ার কোনো ভয় নেই। রাহুল একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল। তার চোখে কিছুটা বিষাদ ছিল। আন্টি, আপনি লোকজনের কথায় মনোযোগ দিও না। আমি তো শুধু একটি শ্রমিক, যার সহায়তা করতে পারি করে দিই। আমার কোনো সমর্থন নেই। আমি তো স্বয়ং এখন উত্ত্যক্ত। কর্ম থেকে বহিষ্কারের কারণে? মালতী আন্টি আস্তে প্রশ্ন করলেন।
রাহুল মাথা নাড়ল এবং আস্তে করে ক্ষীরের পাত্র টেবিলে স্থাপন করল। তার গলা সমতল ছিল। তারা আমাকে বাদ দিয়েছে। আমি গত পরশু কর্ম ছাড়ার দলিলে স্বাক্ষর করেছি। আমার কোনো সমর্থন নেই। মালতী আন্টি স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করলেন। সাহস ধরো বাবা, আজকাল কে কোনো উত্তম ব্যক্তির কথায় বিশ্বাস করে? কারো সহায়তা করাতেও লোকজন তিরস্কার করে। সেই রাত্রে রাহুল তার প্রাচীন চারপায়ে শয়ন করেছিল। ফ্যান এখনও ঘুরছে, কিন্তু বুকে উদিত উত্তাপকে দূর করতে পারছে না। তাকে নির্বাহক প্রিয়াঙ্কার গাম্ভীর্যপূর্ণ চোখ, তার কঠোর শব্দ এবং শ্রীমতী লক্ষ্মী, সেই উত্তম মাতা যিনি কৃতজ্ঞতা এবং মাতাকন্যার সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, স্মরণ হচ্ছিল। ফোন হালকা কম্পিত হল। শ্রীমতী লক্ষ্মীর একটি সন্দেশ ছিল। গতকাল একটি ক্ষুদ্র পারিবারিক সভা আছে। মাতা চান যে তুমি আসো, অত্যাবশ্যক। রাহুল সন্দেশটি অনেকবার পাঠ করল। তিনি অবিলম্বে উত্তর দিল না। বাইরে গলিয়ারায় চপ্পলের শব্দ পুনরায় প্রতিধ্বনিত হল। তারপর কেউ আস্তে করে বলল, গতকাল হয়তো তিনি তার ধনী প্রেয়সীর বাসভবনে যাচ্ছে। সহচররা। রাহুল বাইরে এলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। সংকীর্ণ বস্তি দেখল। হলুদ দেয়াল, মাকড়সার জালের মতো ছড়ানো বিদ্যুতের তার, চুরি, গোপনে দেখা চোখ, মাথা নাড়া লোক, গভীর নিঃশ্বাস। তিনি জানতেন যে আর এক পদক্ষেপ অগ্রসর করলে গুজবার বৃদ্ধি পাবে এবং ভারাক্রান্ত হবে। তার স্বাভিমান একটি টেনে রাখা সুতার মতো ছিল, যা আর এক আঘাতে ভেঙে যেতে পারে। তিনি কক্ষে প্রত্যাবর্তন করল। চেয়ারে বসল, ফোন বের করল। তার আঙুল উত্তর প্রদানের পূর্বে দ্বিধা করছে। শেষে তিনি একটি ক্ষুদ্র সন্দেশ প্রেরণ করল। হ্যাঁ, আমি আসব। বাইরে হালকা বর্ষণ আরম্ভ হয়েছে। এত তীব্র নয় যে উত্তাপ হ্রাস পাবে, কিন্তু এত যথেষ্ট যে পূর্বের থেকে ভারাক্রান্ত মননে আরেকটি উদ্বেগের স্তর আরোহণ করবে। মননে অনেক সন্দেহ থাকা সত্ত্বেও রাহুল শ্রীমতী লক্ষ্মীর আহ্বানে গেল। সেই পরিচিত বাংলোর প্রবেশদ্বারে প্রবেশের পূর্বে তিনি কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে থাকল। উঠোনে স্থাপিত তালগাছগুলো সন্ধ্যার বায়ুতে দোল খাচ্ছে দেখতে থাকল। তিনি একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল। তার কিছু মোড়ানো শার্টের কলার ঠিক করল এবং তারপর ঘণ্টা বাজালো। চাকরানী দ্বার উন্মোচন করল এবং আস্তে মৃদু হাসল। রাহুল, বাবা এসে গিয়েছ। মালকিন আহার কক্ষে অপেক্ষা করছেন। আহার কক্ষ আলোয় ঝলমলে হচ্ছিল। একটি বৃহৎ গোলাকার কাঠের টেবিলে আহার সুন্দরভাবে সজ্জিত ছিল। মাছের সুবাস, সবজি এবং আচারের সুবাস বায়ুতে মিশ্রিত ছিল। এটি সব রাহুলের মননে একসঙ্গে উষ্ণতা এবং দ্বিধার অনুভূতি উদিত করল। শ্রীমতী লক্ষ্মী রান্নাঘর থেকে বাইরে এলেন। তার হাতে এখনও একটি চামচ ছিল। রাহুলকে দেখে তার মুখশ্রী প্রফুল্ল হয়ে উঠল। তুমি এসে গিয়েছ, আসো, বসো, আহার উষ্ণ আছে। রাহুল তাকে নমস্তে করল এবং তারপর শ্রীমতী লক্ষ্মীর ডান দিকে বসা একটি বয়স্ক ব্যক্তিকে মাথা নিচু করে নমস্তে করল। শ্রীমতী লক্ষ্মী পরিচয় করালেন, এ আমার ছোট ভাই, এ কয়েকদিন পূর্বে গ্রাম থেকে এসেছে। মামাজি রাহুলকে ভালো দৃষ্টিতে দেখল, মাথা নাড়ল। ভালো তো তুমি রাহুল, আমি আমার দিদির কাছ থেকে তোমার সম্পর্কে প্রচুর শুনেছি। অত্যন্ত বুদ্ধিমান মনে হচ্ছ। রাহুল আস্তে মৃদু হেসে উত্তর দিল এবং টেবিলের প্রান্তে বসল। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা এলো। তিনি একটি সরল শ্বেত শার্ট পরিহিত ছিলেন। চুল পশ্চাতে বাঁধা ছিল। মুখশ্রীতে এখনও সেই প্রশান্ত এবং পেশাদার অভিব্যক্তি ছিল। যখন দুজনের দৃষ্টি মিলিত হল, তখন কক্ষের পরিবেশ এক সেকেন্ডের জন্য থেমে গেল। প্রিয়াঙ্কা মাথা নাড়ল। নমস্তে। হ্যাঁ, নমস্তে ম্যাডাম। ওহ প্রিয়াঙ্কাজি, রাহুল ঘাবড়িয়ে উত্তর দিল এবং ঘুরে গেল। আহার আরম্ভ হল। শ্রীমতী লক্ষ্মী অবিরত রাহুলকে আহার পরিবেশন করছিলেন। তার গলায় অত্যন্ত আত্মীয়তা ছিল এবং লো বাবা, এই মাছ অত্যধিক সময় নিয়ে রান্না করা, তাহলে এত সুস্বাদু হয়েছে। হ্যাঁ, কৃতজ্ঞতা মাতাজি। রাহুল মাথা নিচু করে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাস গ্রহণ করল। চেষ্টা করছিল যে তার চামচ না কম্পিত হয়। মামাজি আস্তে করে একটি গ্রাস গ্রহণ করল এবং বলল, অনেক সময় পর বাসভবনে এমন আহার তৈরি হয়েছে। এটি সব রাহুল বাবার কারণে। উত্তম ব্যক্তির সাথে উত্তম ঘটে। প্রিয়াঙ্কা নীরব ছিল, শুধু আস্তে আস্তে গ্রহণ করছিল। শ্রীমতী লক্ষ্মী তার কন্যার দিকে পর্যবেক্ষণ করছিলেন, যেন তিনি তার বলার অপেক্ষা করছেন। কিন্তু যখন তিনি কোনো কথা বললেন না, তখন তিনি স্বয়ং কথা আরম্ভ করলেন। প্রিয়াঙ্কা, তোমাকে স্মরণ আছে? আমি তোমাকে বলেছিলাম যে আমি পথ বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। রাহুলই সেই ব্যক্তি যিনি সেই রাত্রে আমাকে বাসভবনে পৌঁছিয়েছেন। হ্যাঁ মাতা, আমি জানি। প্রিয়াঙ্কা তার পাত্র নিচে রেখে সমতল গলায় বলল, আমি তাদের প্রথম সাক্ষাতেই কৃতজ্ঞতা বলে দিয়েছি, কিন্তু কর্ম থেকে বহিষ্কার করে কৃতজ্ঞতা প্রদান করা, এটি আমার গ্রহণযোগ্য নয়। পরিবেশ একদম প্রশান্ত হয়ে গেল। মামাজি তার ভাইঝির দিকে দৃষ্টিপাত করল, কিছুটা ভুরু সংকুচিত করল। প্রিয়াঙ্কা এখনও প্রশান্ত গলায় বলল, মাতা, প্রতিষ্ঠানের কর্মে আবেগকে না আনা যায়।
যদি প্রত্যেক কিছু কৃতজ্ঞতার জন্য নিয়মাবলী ভঙ্গ করবে তো পরিণামের দায়িত্ব কে গ্রহণ করবে? শ্রীমতী লক্ষ্মী একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করলেন, চামচ নিচে স্থাপন করলেন। তার চোখে হতাশা স্পষ্ট উদ্ভাসিত হচ্ছিল। আমি তোমাকে এটি বলিনি যে তুমি রাহুলকে আমার কারণে রাখো। আমি শুধু কামনা করি যে তুমি লোকজনকে হৃদয় থেকে দেখো। জীবনে সম্পর্কই ব্যক্তিকে দীর্ঘকাল সাথে রাখে, নিয়মাবলী নয়। রাহুল মাথা নিচু করল, তার হাতে ধরা পাত্র দৃঢ় হয়ে গেল। তিনি মাতা কন্যার মধ্যে বিবাদের কারণ হতে চাইছিল না, কিন্তু প্রিয়াঙ্কার প্রত্যেক শব্দ তার মননে বিদ্ধ করছে। মামাজি আস্তে করে তার চামচ নিচে স্থাপন করল। আমি শিক্ষাক্ষেত্রে অনেক দশক দায়িত্ব পালন করেছি। আমি শুধু একটি কথা বলবো, ব্যক্তির পরিচয় এটি থেকে হয় যে তিনি ক্ষমতা লাভের পর অন্যদের সাথে কেমন আচরণ করেন। প্রিয়াঙ্কা তার মামা এবং তারপর তার মাতার দিকে দৃষ্টিপাত করল। তার চোখ এখন ততটা শীতল নয়, কিন্তু সম্পূর্ণ মৃদুও নয়। একটি দীর্ঘ নীরবতা ছড়িয়ে পড়ল। শুধু শ্রীমতী লক্ষ্মীর চামচের শব্দ আসছে, যিনি রাহুলের পাত্রে অধিক সবজি যোগ করার চেষ্টা করছিল, যেন তিনি সেই ভারিত্বকে পূরণ করতে চান। আমি আহার গ্রহণ করেছি, এখন আমি দ্রুত বেরোব। রাহুল সেই শ্বাসরোধক পরিবেশ ভঙ্গ করে বলল, বাসভবনে কিছু দায়িত্ব আছে। ঠিক আছে বাবা। শ্রীমতী লক্ষ্মী মাথা নাড়লেন। তার গলা মন্দগতি হয়ে গেল, কিন্তু যখনই অবসর মিলবে তো মাতার সাথে সাক্ষাতের জন্য আসবে। রাহুল উঠল, প্রত্যেককে নমস্তে করল। যখন তার দৃষ্টি প্রিয়াঙ্কার ওপর পতিত হল তখন তিনি কোনো কথা বলল না, কিন্তু তার দৃষ্টিতে এখনও একটি দৃঢ়তা ছিল। কোনো ক্রোধ নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটি বিষাদ এবং হতাশার স্তর ছিল। যখন রাহুল চলে গেল তখন শ্রীমতী লক্ষ্মী তার কন্যার দিকে ঘুরলেন। তার গলা মন্দগতি কিন্তু ডাঁটপূর্ণ ছিল। তুমি এখনও বুঝলে না তোমার পিতার বিদায়ের পর আমি আজ অবধি রাহুলের মতো অপরিচিতদের কারণেই জীবিত আছি। একটি কন্যা যতটা যোগ্য হোক না কেন, যদি তিনি স্বয়ংকে অন্যদের স্থানে রেখে না দেখতে পারেন তো তিনি বাইরে থেকে সফল হয়ে অভ্যন্তরে শূন্য থাকবেন। প্রিয়াঙ্কা উত্তর দিল না। তিনি উঠলেন এবং সিঁড়ির দিকে চলে গেলেন। তার প্রত্যেক পদক্ষেপ পাথরের মতো ভারী ছিল। তার মস্তকে রাহুলের সেই মুহূর্তের প্রশান্ত চোখ কোনো শব্দের থেকে অধিক স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল। যখন রাহুল চলে গেল তখন শ্রীমতী লক্ষ্মী তার কন্যার দিকে ঘুরলেন। তার গলা মন্দগতি কিন্তু ডাঁটপূর্ণ ছিল। তুমি এখনও বুঝলে না তোমার পিতার বিদায়ের পর আমি আজ অবধি রাহুলের মতো অপরিচিতদের কারণেই জীবিত আছি। একটি কন্যা যতটা যোগ্য হোক না কেন, যদি তিনি স্বয়ংকে অন্যদের স্থানে রেখে না দেখতে পারেন তো তিনি বাইরে থেকে সফল হয়ে অভ্যন্তরে শূন্য থাকবেন। প্রিয়াঙ্কা উত্তর দিল না। তিনি উঠলেন এবং সিঁড়ির দিকে চলে গেলেন। তার প্রত্যেক পদক্ষেপ পাথরের মতো ভারী ছিল। তার মস্তকে রাহুলের সেই মুহূর্তের প্রশান্ত চোখ কোনো শব্দের থেকে অধিক স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল। এখনও সম্পূর্ণ ভোর হয়নি। সূর্যের আলো এখনও শ্রমিকদের বস্তির টিনের ছাদে আটকে ছিল। রাহুল উঠে গিয়েছে। তিনি বারান্দায় স্থাপিত একটি প্রাচীন কাঠের চেয়ারে নীরবে বসেছিল। হাতে উষ্ণ কালো কফির কাপ ছিল, যা তিনি গ্রহণ করছিল না। গত রাত্রে তার নিদ্রা সম্পূর্ণ হয়নি। গতদিনের আহারে শ্রীমতী লক্ষ্মীর কথা এবং প্রিয়াঙ্কার চোখ তার মস্তকে মেঘের মতো ঘুরছে। ফোন হালকা কম্পিত হল। একটি অপরিচিত নম্বর থেকে একটি সন্দেশ এলো। নমস্তে বাবা, লক্ষ্মীজি তোমার নম্বর প্রদান করেছে। যদি অবসর থাকে তো সেতুর নিকটে কাঠের কারখানায় আসো, কিছু দায়িত্বের কথা বলতে হবে। প্রেরকের নাম ছিল গোপালজি, কারখানার মালিক। রাহুল চোখ ঝাপকাল। তার মন একটি ভিন্ন ছন্দে ধরকাতে শুরু করল। তাকে স্মরণ হল, হয়তো সেই দিন শ্রীমতী লক্ষ্মী শহরের বাইরে কাঠের কারখানার কোনো সহচরের উল্লেখ করেছিলেন। অধিক চিন্তা না করে তিনি দ্রুত মুখ প্রক্ষালন করল, একটি পরিচ্ছন্ন শার্ট পরিধান করল এবং তার প্রাচীন মোটরসাইকেল নিয়ে বস্তি থেকে বেরিয়ে গেল। কাঠের কারখানা একটি অপরিচ্ছন্ন কাদাময় গলিতে একটি ক্ষুদ্র নালার তীরে অবস্থিত ছিল। করাতের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। নতুন কাঠের সুবাস নাসিকায় আসছে, যা একসঙ্গে রুক্ষ এবং সুখদায়ক মনে হচ্ছিল। দীর্ঘ কাঠের তক্তা সুন্দরভাবে স্থাপিত ছিল। কিছু কারিগর কর্ম করতে করতে পরস্পর কথোপকথন করছিল। একটি অর্ধবয়স্ক ব্যক্তি, যার দাড়িতে শ্বেত ছিল, দীর্ঘ গঠন, দাঁড়ে দাঁড়িয়েছিল। হাতে চায়ের গ্লাস ছিল। তিনি রাহুলকে দেখে বাইরে এসে হাসল। রাহুল এবং লক্ষ্মীজি বলছিলেন যে তুমি দক্ষ এবং সত্যনিষ্ঠা। ভিতরে প্রবেশ করো, আমি তোমাকে কারখানা প্রদর্শন করি। রাহুল মাথা নিচু করে নমস্তে করল, আস্তে করে মাথা নাড়ল এবং গোপালজির পশ্চাতে পশ্চাতে কাঠের স্তূপ এবং যন্ত্রপাতির নিকট দিয়ে গেল। তিনি কাঠের ধরন, সরল নকশা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির সম্পর্কে বর্ণনা করলেন। এখানে অবিলম্বে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, শুধু পরিশ্রম এবং সততা প্রয়োজন।
প্রতি মাস আহার পানীয় এবং গ্রামে প্রেরণের জন্য কিছু সঞ্চয় হবে। ঠিক আছে রাহুল, উত্তর প্রদান করতে যাচ্ছিল যে অভ্যন্তর থেকে একটি সাহায্যকারী কারিগর গলা দিল। গোপালজি, গতকালের গ্রাহকের টেবিলের সংযোগ ঢিলে হয়ে গিয়েছে। গোপালজি মুখ বিকৃত করল এবং রাহুলের দিকে ঘুরল। যদি তুমি করতে সক্ষম তো এটিকে সারাই করে দেখাও, বুঝো, এখানে তোমার পরীক্ষা হয়ে যাবে। রাহুল যন্ত্রপাতি গ্রহণ করল, নকশা দেখল এবং মেরামত করতে শুরু করল। তার হাত, যা রেঞ্জ এবং পানা ধরতে অভ্যস্ত, এখন কাঠের হাতুড়ি এবং ছেনি ধরতে কিছুটা অদক্ষ মনে হচ্ছিল। কিন্তু তার প্রত্যেক কর্ম, তার দৃষ্টিতে প্রত্যেক সতর্কতা সেখানে দাঁড়ানো সমস্ত কারিগরকে নীরব করিয়ে দিল। অর্ধ ঘণ্টা পর টেবিলের সংযোগ পুনরায় যুক্ত হল, পূর্বের থেকে অধিক দৃঢ়। গোপালজি রাহুলের কাঁধে থাপ্পড় দিল। তার মুখশ্রীতে একটি স্পষ্ট হাসি ছিল। অত্যুত্তম, গতকাল রাত্রি থেকে কর্মে আসো। পশ্চাতে একটি ক্ষুদ্র কক্ষ আছে। যদি তুমি দৈনন্দিন যাতায়াত না চাও তো সেখানে বাস করতে পারো। রাহুল মাথা নিচু করে কৃতজ্ঞতা প্রকাশ করল। তার মন পূর্বের থেকে কোথাও হালকা ছিল। তাকে মনে হলো যে হয়তো জীবন ততটা কঠিন নয় যতটা তিনি চিন্তা করেন। সন্ধ্যা ঢলে যেতেই রাহুল তার বস্তিতে প্রত্যাবর্তন করল। টিনের ফাঁক থেকে বায়ু আসছে, যাতে মধ্যাহ্নের বর্ষণের পর মাটির সুবাস ছিল। তিনি বিছানায় বসে এখনও শার্টও খোলেনি যে ফোনের স্ক্রিন ঝলমলে হয়ে উঠল। একটি সন্দেশ এলো। এবার এটি প্রিয়াঙ্কার নম্বর ছিল। রাহুল, যে আমাকে জানা যে প্রতিষ্ঠানে কি ঘটেছে। যদি সেই সমস্ত জিনিস থেকে আপনাকে কোনো অসুবিধা হয়ে থাকে তো আমি ক্ষমা চাই। তার নিচে পরবর্তী লাইন ছিল, যদি আপনার কাছে সময় থাকে তো আমি আপনার সাথে একাকী কথোপকথন করতে চাই। কিছু দায়িত্ব নিয়ে আলোচনা করতে হবে। রাহুল সেই সন্দেশ পর্যবেক্ষণ করতে থাকল। তার মন জটিলতায় ছিল। এই সন্দেশ সেই ব্যক্তির থেকে এসেছে যিনি গতকালই পারিবারিক আহারে এত শীতল আচরণ করছিলেন। এখন তিনি স্বয়ং সাক্ষাতের জন্য আহ্বান করছেন। এটি শ্রীমতী লক্ষ্মীর কারণে ছিল না, কিছু অন্য। তিনি ফোন উত্তোলন করল, কিছু শব্দ টাইপ করল এবং তারপর মুছে দিল। কিছু মিনিটের চিন্তা ভাবনার পর তিনি শুধু একটি শব্দ প্রেরণ করল, ঠিক আছে। রাহুল মাথা উত্তোলন করে জানালা থেকে বাইরে দেখল। বাইরে হলুদ রাস্তার আলো বস্তির প্রাচীন দেয়ালের এক অংশকে আলোকিত করছে। কিন্তু তার মননে একটা চেষ্টার অংশ বাইরে দেখল। নতুন আলোর রশ্মি উদিত হল, দুর্বল কিন্তু এখন শীতল নয়। সন্ধ্যা পথের পাশে স্থাপিত গাছের মধ্যে আস্তে আস্তে অবতরণ করছে। হালকা সূর্যালোক একটি প্রশান্ত কোণে অবস্থিত ক্ষুদ্র ক্যাফের জানালাকে হলুদ করছে। রাহুল তার মোটরসাইকেল প্রান্তে স্থাপন করল, তার কলার ঠিক করল এবং ভিতরে চলল। তার মন তীব্র ধড়কাচ্ছে, ভয়ের কারণে নয়, বরং কারণ তিনি নিজেকে কখনো এত অনিশ্চিত অনুভূত করেনি। ক্যাফের অভ্যন্তর হলুদ আলো সমগ্র পরিবেশে ছড়িয়েছিল। একটি ক্ষুদ্র স্পিকার থেকে বাজমান হালকা সঙ্গীত, ভাজা কফি এবং কাউন্টারে স্থাপিত ফুলের সুবাসে মিশে যাচ্ছে। প্রিয়াঙ্কা পূর্ব থেকেই এক কোণের টেবিলে বসেছিল। জানালার পশ্চাৎ থেকে পথ দৃশ্যমান হচ্ছিল। তিনি শ্বেত শার্ট এবং হালকা নীল বর্ণের প্যান্ট পরিহিত ছিলেন। চুল উচ্চ বাঁধা ছিল। তার চোখে এখন পূর্বের মতো শীতলতা নেই, কিছু মৃদু, কিছু গভীর। রাহুল নিকটে গিয়ে আস্তে করে মাথা নাড়ল। নমস্তে প্রিয়াঙ্কাজি, বসুন, আসার জন্য কৃতজ্ঞতা। প্রিয়াঙ্কা প্রশান্ত গলায় উত্তর দিল। দুজনেই কিছু মিনিট নীরবে বসে থাকল। রাহুল চিনি ছাড়া কালো কফি আদেশ করল। প্রিয়াঙ্কা শুধু উষ্ণ চা গ্রহণ করছিল। তাদের মধ্যে নীরবতা অস্বস্তিকর নয়, শুধু যেন কোনো সঠিক কথা সঠিক মুহূর্তে বলার অপেক্ষা। প্রিয়াঙ্কায় কথোপকথন আরম্ভ করল। আমি আপনাকে এজন্য আহ্বান করেছি কারণ আমার মনে হয়েছে যে সমস্ত কিছু স্পষ্ট করা অত্যাবশ্যক। আমার মাতার আদেশে নয় এবং না কোনো অনুগ্রহের কারণে। রাহুল মাথা নাড়ল। তাকে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, কিন্তু তিনি শ্রবণের জন্য প্রস্তুত ছিল। কর্মচারীদের বহিষ্কার শেয়ার হোল্ডারদের চাপের কারণে ঘটেছে। অর্ডার হ্রাস পেয়েছে, তারা ব্যয় হ্রাস করতে চায়। আপনার রক্ষণাবেক্ষণ বিভাগ সেই পরিকল্পনায় বহু পূর্ব থেকেই ছিল। আপনি বুঝছেন না? রাহুল আস্তে করে মাথা নাড়ল। তার গলা মন্দগতি ছিল। আমি বুঝি প্রতিষ্ঠান কোনো এক ব্যক্তির নয়। লোককে বহিষ্কার করা কেউ কামনা করে না, কিন্তু আমি আপনাকে অভিযোগ করি না। প্রিয়াঙ্কা কিছুটা থামল। তাকে মনে হচ্ছিল যে তিনি অভিযোগ করবেন, কিছুটা ক্রোধ প্রকাশ করবেন, কিন্তু না, আমাকেও মনে হচ্ছিল যে আপনি হয়তো ক্রুদ্ধ হবেন। তিনি তার চায়ের কাপ পর্যবেক্ষণ করতে করতে বলল, আমাকে শুধু এই কথার আফসোস যে আমি অধিক উত্তম করতে পারিনি। পুনরায় নীরবতা নেমে এলো। প্রিয়াঙ্কা অশান্তিতে তার চায়ে চামচ ঘুরাল, যখন কাপে ঘোরানোর জন্য কিছু নেই। কিছুক্ষণ পর তিনি মাথা উত্তোলন করল। রাহুলজি, আমি প্রশ্ন করতে চাই,
আপনার গ্রামে আপনার পরিবার কেমন বাস করে? রাহুল চোখ ঝাপকাল। এই প্রশ্ন তার প্রত্যাশার বাইরে ছিল, কিন্তু তিনি তবু প্রশান্তভাবে উত্তর দিল। আমার মাতা প্রায় ৬০ বছরের, দুর্বল, গ্রামের বাজারে ক্ষুদ্র দোকান পরিচালনা করেন। ছোট ভাই মেকানিকের কর্ম শিখছে। আমার পিতা গত সপ্তাহেই লিভারের অসুখের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমি শ্রমিক, প্রতি মাস নিয়মিত অর্থ প্রেরণ করি। কোনো প্রকারে জীবিকা নির্বাহ হয়। প্রিয়াঙ্কা নীরব হয়ে গেল। কর্মচারী দলিল সমস্ত বলে না। তাকে লজ্জা অনুভব হল যে তিনি কখনো এই ব্যক্তিকে শুধু সংখ্যা এবং চার্ট থেকে দেখেছিল। হয়তো আমি আপনাকে শুধু দলিলের ভিত্তিতে মূল্যায়ন করায় ত্রুটি করেছি, তিনি আস্তে করে বললেন। প্রথমবার তার চোখ সরাসরি তার চোখে ছিল। রাহুল কাঁধ উচ্চ করল, আস্তে মৃদু হাসল। আমি আপনাকে অভিযোগ করি না। নেতৃত্বের নাতে পারফরমেন্স পর্যবেক্ষণ করতে হয়। আমি ক্রুদ্ধ নই, কিন্তু কৃতজ্ঞতা যে আজ আপনি আমাকে দুটি ব্যক্তির মতো সাধারণভাবে কথোপকথনের সুযোগ প্রদান করেছেন। প্রিয়াঙ্কা তার চায়ের কাপ দৃঢ়ভাবে ধরল। জানালা থেকে আগত হলুদ আলোয় তার মুখশ্রী স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল। এখন কোনো শীতলতা নেই, শুধু একটি যুবতী মহিলা ছিল যিনি কর্ম এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য স্থাপনের চেষ্টা করছিল। আমার মাতা আপনার সম্পর্কে প্রচুর কিছু বর্ণনা করেছেন। বলেছেন যে আপনি সত্যনিষ্ঠা, করুণাময় এবং অত্যন্ত অনুগত। আমার অধিক বিশ্বাস হয়নি, কিন্তু আজ আমার মনে হয় যে আমাকে পুনরায় চিন্তা করতে হবে। রাহুল কোনো কথা বলল না, তিনি শুধু মৃদু হাসল। প্রতিষ্ঠান ত্যাগের পর এটি একটি বিরল হাসি ছিল। প্রিয়াঙ্কা একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল। যদি আপনি অন্য কোনো কাঠের কারখানায় কর্ম আরম্ভ করেননি, তো আমি কামনা করি যে আপনি প্রতিষ্ঠানে আরেকটি পদে চিন্তা করুন। রাহুল দৃষ্টি উত্তোলন করল। কেমন পদ? একটি নতুন পরিকল্পনার জন্য প্রযুক্তিগত দলের প্রধান। এটি কর্ম হালকা, নমনীয়, অবিরত কর্মপর্বে আসার প্রয়োজন নেই। আমার মনে হয় যে আপনি এর জন্য উপযুক্ত। রাহুল চিন্তায় পড়ল। এই প্রস্তাব অত্যন্ত অপ্রত্যাশিত ছিল। তাকে পুনরায় কর্ম করতে কোনো আপত্তি নেই, কিন্তু তিনি নতুন ভুল বোঝাবুঝিতে পড়তে ভীত। আমি জানি যে আপনাকে চিন্তা করতে প্রয়োজন, অবিলম্বে উত্তর প্রদানের প্রয়োজন নেই, কিন্তু আমি এটি সত্যনিষ্ঠাভাবে বলছি। সেই শেষ বাক্য একটি নিঃশ্বাসের মতো হালকা ছিল, কিন্তু একটি এমন সম্পর্কে একটি নতুন মোড় আনার জন্য যথেষ্ট ছিল যার কোনো ভবিষ্যৎ মনে হচ্ছিল না। রাহুল উঠল, আস্তে নমস্তে করল। আমি চিন্তা করব। যাই হোক, আজকের কফির জন্য কৃতজ্ঞতা। প্রিয়াঙ্কা আস্তে করে মাথা নাড়ল। যখন রাহুল দ্বারের পশ্চাতে অদৃশ্য হল, তখনও তিনি সেখানে বসে থাকলেন। তার শূন্য কাপ আস্তে আস্তে ঘুরাতে থাকলেন। সন্ধ্যার সূর্যালোক তার অর্ধেক মুখশ্রীতে পতিত হচ্ছিল, যা একসঙ্গে কঠোর এবং সূক্ষ্ম মনে হচ্ছিল। পরবর্তী ভোরে রাত্রির বর্ষণের পর আকাশ পরিষ্কার ছিল। হালকা সূর্যালোক সবুজ গাছ থেকে ছেকে প্রতিষ্ঠানের প্রবেশদ্বারের সামনে পতিত হচ্ছিল। ছিল রাহুল পঞ্চম তলে নির্বাহকের কক্ষের কাচের দ্বারের সামনে দাঁড়িয়েছিল। তার মন জটিলতায় ছিল। তিনি তার প্রাচীন বস্ত্রের ব্যাগ দৃঢ়ভাবে ধরে রেখেছে। তার মন তীব্র ধড়কাচ্ছে। এটি স্পষ্ট ছিল না যে এটি ঘাবড়াহাট না উদ্বেগ। সাহায্যকারী তাকে ভিতরে আহ্বান করল। কক্ষ ভোরের সূর্যালোকে ঝলমলে হচ্ছিল। আধুনিক আসবাবপত্র ছিল, কিন্তু অত্যধিক আনুষ্ঠানিক নয়। টেবিলে দলিলের পাশে একটি ক্ষুদ্র উদ্ভিদ স্থাপিত ছিল। প্রিয়াঙ্কা তার কর্মটেবিলের পশ্চাতে বসেছিল। রাহুলকে ভিতরে প্রবেশ করতে দেখে তিনি মাথা নাড়ে অভিবাদন করল। আপনি সময়ানুসারে এসেছেন, বসুন। রাহুল আস্তে করে মাথা নাড়ল, চেয়ার টেনে সামনে বসল। তিনি এখনও তার সাধারণ প্রশান্ত স্বভাবে ছিল, যদিও তার অভ্যন্তরে একটি ঝড় চলছে। আমি আপনার প্রস্তাবের সম্পর্কে চিন্তা করেছি। রাহুল বিনা ঘুরিয়ে কথোপকথন আরম্ভ করল। কিন্তু সত্যি বলুন তো, আমাকে এখনও নতুন কর্মের সম্পর্কে সঠিকভাবে বোঝা যায়নি। প্রিয়াঙ্কা মাথা নাড়ল, যেন তিনি পূর্ব থেকে প্রস্তুত। আমি আপনাকে যে পদের জন্য আহ্বান করতে চাই সেটি নমুনা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তিগত দলের প্রধান। এই পরিকল্পনা শীঘ্রই পুনরায় আরম্ভ হতে চলেছে। এর জন্য একটি এমন ব্যক্তির প্রয়োজন যার ব্যবহারিক অভিজ্ঞতা আছে এবং যিনি অসুবিধায় ভীত হন না। আমার মনে হয় যে আপনি এর জন্য উপযুক্ত। রাহুল ভ্রু সংকুচিত করল। আমি কোনো আনুষ্ঠানিক অধ্যয়ন করিনি, শুধু দীর্ঘকাল কর্ম করার কারণে যন্ত্রপাতির সাথে পরিচিত। ভয়ে যে লোকজন বলবে যে আমি কারো সুপারিশে এসেছি। প্রিয়াঙ্কা আস্তে করে তার কথা কাটল। এখানে কোনো সুপারিশে প্রবেশ করে না। আমি আবেগের ভিত্তিতে কর্ম করি না। যদি আমার মাতা আপনার উল্লেখ না করতেন, তো হয়তো আমি আপনার দলিলকে পুনরায় মনোযোগ দিয়ে দেখতাম না। কিন্তু যখন আমি দেখলাম, তো আমার মনে হয়েছে যে আপনার যোগ্যতা প্রচুর আছে। তার গলা উচ্চ নয়, কঠোরও নয়, কিন্তু স্পষ্ট এবং নির্ণায়ক ছিল। রাহুল সরাসরি প্রিয়াঙ্কার চোখে দেখল।
এখন তাতে পূর্বের মতো শীতলতা নেই, বরং একটি এমন ব্যক্তির বিশ্বাস ছিল যিনি জানেন যে তিনি কি করছেন। আমাকে ভয়ে যে অন্য লোকজন এমন চিন্তা করবে না। রাহুল আস্তে করে বলল, আমার বস্তিতে লোকজন পূর্ব থেকেই কথা সৃষ্টি করছে, এখনও কিছু ঘটেনি এবং লোক বলতে শুরু করেছে যে আমি কারো সুবিধা গ্রহণ করছি। প্রিয়াঙ্কা একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল। আমি বুঝি, কিন্তু তারা আপনার জীবনযাপন করছে না। যদি আপনি কর্ম করে প্রদর্শন করেন তো কেউ অধিক দিন কোনো কিছু বলতে পারবে না। কিছুক্ষণ পর তিনি পরিকল্পনার দলিল টেবিলে অগ্রসর করল। এটি প্রাথমিক পরিকল্পনা। প্রযুক্তিগত দলে 5 জন হবে। আপনি প্রগতির তত্ত্বাবধান করবেন এবং আমাকে প্রতিবেদন করবেন। রাহুল কিছু পাতা উল্টাল। তার চোখ প্রযুক্তিগত বিবরণ এবং কর্মের নোটে দ্রুত ঘুরল। কিছু অংশ এমন ছিল যা তিনি জানেন না, কিন্তু সেগুলো অত্যন্ত অপরিচিতও নয়। আমার একটি শর্ত আছে। রাহুল মাথা উত্তোলন করল। আপনি বলুন, আমি চেষ্টা করব, কিন্তু যদি 1 মাস পর আমার মনে হয় যে আমি এটি করতে পারছি না, তো আমি স্বয়ং কর্মত্যাগ করব। না আপনাকে উত্ত্যক্ত করব, না আপনার মাতাকে। প্রিয়াঙ্কা কিছুটা অবাক হল, কিন্তু তারপর হাসল, একটি বায়ুর মতো হালকা হাসি, যা সাধারণ শিষ্টতার নয় বরং অধিক স্বাভাবিক ছিল। তো আমরা পুনরায় আরম্ভ করি। আমার বিশ্বাস যে আপনি আমাকে হতাশ করবেন না। রাহুল মাথা নাড়ল। প্রথমবার তাকে মনে হল যে তার সম্মান করুণার কারণে নয় বরং যোগ্যতার কারণে করা হচ্ছে। এই কথা তাকে কোনো অজুহাতের থেকে অধিক প্রশান্তি প্রদান করল। কক্ষ থেকে বেরিয়ে রাহুল লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে নিচে অবতরণ করল। তিনি আস্তে আস্তে চলতে চাইছিল যাতে সঠিকভাবে চিন্তা করতে পারেন, যাতে আগমনকারী পরিবর্তনগুলো অনুভব করতে পারেন। নিচে উঠোনে কিছু শ্রমিক বাগিচার পরিচ্ছন্নতা করছিল। ঘাস ছাঁটার যন্ত্রের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। হালকা বায়ু প্রবাহিত হচ্ছিল যাতে ফুলের সুবাস ছিল। রাহুল এক মুহূর্তের জন্য থামল, একটি গভীর নিঃশ্বাস গ্রহণ করল এবং তারপর মৃদু হাসল। হয়তো একটি নতুন যাত্রা এখান থেকে আরম্ভ হচ্ছে। ঠিক 1 মাস পর উৎপাদন কারখানা যেন একটি নতুন আকারে ছিল। সেই যন্ত্রপাতিগুলো যা কখনো প্রযুক্তিগত গুদামে নীরবে পড়ে থাকত, এখন সুগমভাবে চলছে, যেন কোনো দক্ষ কারিগরের মন্দগতি নিঃশ্বাস। জানালা থেকে আগত তির্যক সূর্যালোক কারখানার মেঝেই ঝলমলে হচ্ছিল, যা এত পরিচ্ছন্ন ছিল যেন দৈনন্দিন সতর্কতায় পরিশ্রম করা হয়েছে। রাহুল দেয়ালে স্থাপিত প্রগতি চিত্রের নিকটে দাঁড়িয়েছিল, হাতে লাল কলম নিয়ে নমুনা পরিকল্পনার শেষ পর্যায়ে পূরণ করার চিহ্ন লাগাচ্ছিল। 5 জনের প্রযুক্তিগত দল, যার নেতৃত্ব তিনি করছিল, গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যুক্ত ছিল। একসঙ্গে আহার গ্রহণ করা, মধ্যাহ্নে জাগরণ, পেট শক্ত করতে করতে কবজিতে ব্যথা হওয়া। দলের সর্বাধিক বয়স্ক কারিগর শ্রীমান সিং রাহুলের কাঁধে আস্তে থাপ্পড় দিল। তুমি অত্যন্ত চতুর বাবা। আমি কখনো এমন দলনেতা দেখিনি যিনি এত চিন্তা এবং কর্মের সাহস রাখেন। তোমার কারণে আমাদের পুনরায় মর্যাদা লভ্য হয়েছে। রাহুল শুধু হেসে হাত নাড়ল। যদি আপনাদের সমস্তের সমর্থন না থাকত তো আমিও পরাজয় স্বীকার করতাম। এটি আমাদের দলের কর্ম, সাফল্য সমগ্র দলের। ঘটেছে এটি যে কর্মের সময় রাহুল পেয়েছে যে আমদানি করা কিছু প্রাচীন অংশ প্রায়ই অতিরিক্ত বা ত্রুটিপূর্ণ আকারের হয়, যাতে ব্যর্থতা হয়। তিনি তার দলের সাথে মিলে অবশিষ্ট অংশের ব্যবহারের অধ্যয়ন করল এবং একটি নতুন প্রক্রিয়ার প্রস্তাব রাখল, যাতে সমাবেশের সময় হ্রাস পায় কিন্তু সুরক্ষা নিশ্চিত থাকে। ফলাফল এটি হল যে কাঁচা উপাদানের ব্যয় 10% থেকে অধিক হ্রাস পেয়েছে। পরিকল্পনা থেকে 1 সপ্তাহ পূর্বে সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেই ভোরে যখন সমগ্র দল শেষ যাচাই করছিল, প্রিয়াঙ্কা হঠাৎ এলো। সেই সুন্দর শ্বেত শার্ট, দীর্ঘ স্কার্ট এবং উচ্চ জোড়া। তিনি আস্তে আস্তে প্রত্যেক কর্মক্ষেত্র দিয়ে গেল। তার সচিব নীরবে পশ্চাতে নোট গ্রহণ করছে। কেমন চলছে? প্রিয়াঙ্কা সরাসরি রাহুলকে দেখে প্রশ্ন করল। সম্পূর্ণ হয়ে গিয়েছে নির্বাহক ম্যাডাম, আপনি শেষ যাচাই করতে পারেন। তিনি সংখ্যার প্রতিবেদন গ্রহণ করল। তার চোখ সংখ্যা, চিত্র এবং প্রযুক্তিগত চিত্রে ঘুরল। আস্তে করে মাথা নাড়ে প্রিয়াঙ্কা সমগ্র দলের দিকে ঘুরল। অত্যন্ত উত্তম কর্ম করেছ। আমি প্রতিবেদন দেখেছি। এই প্রযুক্তিগত সমন্বয়গুলো না শুধু ব্যয় সঞ্চয় করেছে, বরং দক্ষতাও বৃদ্ধি করেছে। এটি সেই যা প্রতিষ্ঠানের এই মুহূর্তে অত্যধিক প্রয়োজন। কারিগররা একে অপরকে আনন্দে দেখল। তারা কখনো নির্বাহককে কারখানায় আসতে দেখেনি এবং না কখনো সরাসরি এমন প্রশংসা শুনেছে। প্রিয়াঙ্কা রাহুলের দিকে ঘুরল। তার চোখে সাধারণ থেকে কিছুটা অধিক উষ্ণতা ছিল। এই সুযোগকে গাম্ভীর্য দিয়ে গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা। রাহুল অধিক কিছু না বলে একটি হালকা মাথা নাড়ে উত্তর দিল। তিনি জানতেন যে সেই নির্বাহকের ব্যক্তিত্বের সাথে এমন প্রশংসা একটি বৃহৎ স্বীকৃতি।
কয়েকদিন পর বৃহৎ হলে আয়োজিত সমগ্র প্রতিষ্ঠানের সভায় প্রিয়াঙ্কা শতাধিক কর্মচারীর সামনে নতুন ত্রৈমাসিকের অবস্থা প্রতিবেদন প্রদান করছিল। যখন পরিকল্পনা সারাংশের কথা এলো তখন তিনি প্রযুক্তিগত দলের উল্লেখ করতে কোনো দ্বিধা করলেন না। আমি নমুনা পরিকল্পনার প্রযুক্তিগত দলের সৃজনশীলতা এবং প্রক্রিয়াকে সুসংগঠিত করার চিন্তার প্রশংসা করতে চাই। বিশেষ করে রাহুলজি, নতুন দলনেতা, যিনি তার কর্ম দিয়ে তার যোগ্যতা প্রমাণ করেছেন। কোনো অজুহাত নেই। নিচে বসা রাহুলের মুখশ্রী কিছুটা লাল হয়ে গেল যখন সমস্ত লোক তাকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করল। কেউ মাথা নাড়ল, কেউ অভিনন্দন প্রদানের জন্য কাঁধে থাপ্পড় দিল। অনেক লোক যারা কখনো নির্বাহকের মাতার সাথে তার পরিচয়ের সম্পর্কে স্বগতোক্তি করত এখন নীরব ছিল, শুধু সত্য প্রশংসা অবশিষ্ট ছিল। পশ্চাতে অতিথিদের সারিতে শ্রীমতী লক্ষ্মী নীরবে বসেছিলেন, হাতে একটি ক্ষুদ্র মালা ঘোরাচ্ছিলেন। তার চোখ সমগ্র সময় রাহুলের ওপর ছিল। যখন সভা সমাপ্ত হল তখন তিনি নীরবে উঠলেন, তার শাড়ি থেকে ফোন বের করলেন এবং কাউকে ফোন করলেন। হ্যাঁ, তিনি করে দেখিয়েছেন। এখন তোমার পালা। তিনি ফোনের অন্য পাশের ব্যক্তির নাম গ্রহণ করলেন না, শুধু আস্তে মৃদু হাসলেন। একটি মাতার হাসি, যিনি না শুধু তার সন্তানকে বৃদ্ধি পেতে দেখেছেন বরং একটি অপরিচিতকে তার পায়ে দাঁড়াতে দেখেছেন। প্রতিষ্ঠানের পরিসরে গুলমোহর গাছগুলোতে ঋতুর সমাপ্তিতে এখনও কিছু লাল ফুল অবশিষ্ট ছিল। একটি হালকা বায়ু প্রবাহিত হল, কিছু পাপড়ি মাটিতে পতিত হল। একটি অদ্ভুত প্রশান্তিময় দৃশ্য সৃষ্টি করছে। রাহুল নিকট থেকে অতিক্রম করল, মননে মননে চিন্তা করছে তার জীবন কখন একটি নতুন মোড়ে এসে গিয়েছে। সন্ধ্যা শ্রীমতী লক্ষ্মীর বাসভবনের পশ্চাৎ উঠোনে একটি সূক্ষ্ম রেশমের বস্ত্রের মতো আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। দিনের শেষ সূর্যালোক এখন তীব্র নয়, শুধু এত যে প্রাচীন তালগাছ এবং ঝলমলে বোগেনভিলিয়ায় একটি হলুদ ঝলক ফেলতে পারে। রান্নাঘর থেকে পাত্রের খটখট শব্দ আসছে, যাতে সেদ্ধ চিকেন, সবজি এবং আচারের সরল কিন্তু পরিচিত সুবাস মিশ্রিত ছিল। রাহুল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়েছিল, তার শার্টের আঁচল ঠিক করছে। পায়ে প্রাচীন কিন্তু পরিচ্ছন্ন খেলার জুতো ছিল। তিনি কয়েক সেকেন্ড দ্বিধা করল এবং তারপর ভিতরে চলল। এটি প্রথমবারের মতো নয় যখন তিনি অবাক এবং দ্বিধায় এখানে এসেছিল। আজ তার মননে একটি অদ্ভুত উষ্ণতা ছিল, যেন তিনি অনেক বছর পর বাসভবনে প্রত্যাবর্তন করছে। শ্রীমতী লক্ষ্মী দ্বার উন্মোচন করলেন, তার মুখশ্রী প্রফুল্ল হয়ে উঠল। তিনি হালকা বেগুনি বর্ণের শাড়ি পরিহিত ছিলেন, চুল সুন্দরভাবে উচ্চ বাঁধা ছিল। রাহুলকে দেখে তিনি তার কাঁধে আস্তে থাপ্পড় দিলেন এবং মাথা নিচু করে আস্তে করে বললেন, আজ পারিবারিক আহার আছে, তুমি প্রশান্তভাবে থাকো, কোনো আনুষ্ঠানিকতা নেই। উঠোনে প্রিয়াঙ্কা পূর্ব থেকেই উপস্থিত ছিল। তিনি বারান্দায় চপ্পলগুলো সুন্দরভাবে স্থাপন করছিল। রাহুলের ওপর দৃষ্টি পতিত হতেই তিনি আস্তে করে মাথা নাড়লেন। তার হাসি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ নয়, কিন্তু এখন পূর্বের মতো দূরত্বও নেই। আহার উঠোনের মধ্যভাগে বোগেনভিলিয়ার ছায়ায় পরিবেশিত হয়েছে। ব্যঞ্জন সরল ছিল কিন্তু সুস্বাদু, সেদ্ধ চিকেন, লেবু এবং নুন লঙ্কা, সাথে সবজি এবং কুড়কুড়ে আচার। শ্রীমতী লক্ষ্মী সতর্কতায় প্রত্যেক পাত্রে ভাত পরিবেশন করলেন এবং তারপর এক এক করে সকলকে প্রদান করলেন। পূর্বে যখন আমরা দরিদ্র ছিলাম তো আহারে শুধু কিছুটা সবজি এবং চাটনি থাকত, তবু সমগ্র পরিবার আনন্দিত থাকত। এখন অবস্থা উন্নত, কিন্তু আমাকেও এই আহারই পছন্দসই। এটি গ্রহণ করে প্রাচীন দিনগুলো স্মরণ হয়ে যায়। রাহুল নীরবে শ্রবণ করতে থাকল, তার চোখ গভীর সম্মানে তার দিকে ছিল। তিনি বুঝে গেল এটি শুধু আহার নয়, বরং অনুভূতিগুলো যা বয়স্করা যত্ন করে রাখেন, কারণ সময় তাদের পুনরায় ক্রয় করতে পারে না। প্রিয়াঙ্কা রাহুলের পাত্রে একটি খণ্ড চিকেন স্থাপন করল, একটি ক্ষুদ্র চাল যা শ্রীমতী লক্ষ্মীকে হাসতে বাধ্য করল। আহারের টেবিলের পরিবেশ কিছুটা অধিক আত্মীয়তায় ভরা হয়ে গেল। আহার সাধারণ কথোপথন এবং হালকা হ্যাঁস সাথে অতিক্রম করল। যখন পরিচ্ছন্নতার সময় এলো তখন প্রিয়াঙ্কা রাহুলকে বলল, কি আপনি গতকাল অবসর আছেন? আমি আপনাকে প্রতিষ্ঠানের একটি নতুন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চাই। এটি সাহায্যকারী কারখানার জন্য প্রযুক্তিগত প্রক্রিয়া নকশা করার সম্পর্কে। সেই স্থানে অভিজ্ঞতা এবং উচ্চ দায়িত্বের ব্যক্তির প্রয়োজন। রাহুল কিছুটা অবাক হল। তিনি চিন্তা করেননি যে প্রিয়াঙ্কা এই মুহূর্তে কর্মের কথা করবেন, কিন্তু তার চোখ এখন পূর্বের মতো শীতল নয়, বরং তাতে কিছুটা বিশ্বাস এবং সম্মান ছিল। যদি আপনি সম্মত তো আমরা দ্রুত আরম্ভ করব, কিন্তু যদি আপনি এখন প্রস্তুত নন তো আপনি অধিক চিন্তা করতে পারেন, কোনো তাড়াহুড়ো নেই। রাহুল শ্রীমতী লক্ষ্মীর দিকে দৃষ্টিপাত করল। তিনি কোনো কথা বললেন না, শুধু নীরবে মৃদু হাসলেন। তার চোখ সন্ধ্যার সূর্যালোকের মতো উষ্ণ ছিল।
তিনি মাথা নাড়ল, তার গলা মন্দগতি ছিল। আমাকে চিন্তা করার জন্য এক রাত্রি দিন, কিন্তু হয়তো আমাকে উত্তর জানা। বায়ু উঠোন থেকে গেল, বোগেনভিলিয়ার কিছু ফুল টেবিলে পতিত হল। বাইরে পথে মোটরসাইকেলের শব্দ দূরবর্তী হয়ে যাচ্ছিল, যেন একটি প্রশান্ত দিন সমাপ্ত হচ্ছে। আহার সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু কেউ দ্রুত বিদায় নিতে চাইছিল না। প্রিয়াঙ্কা রাহুলকে প্রবেশদ্বার পর্যন্ত ছেড়ে দিতে এলো। প্রথমবার তিনি স্বয়ং বললেন, আমাকে দুঃখ যে আমি আপনার মূল্য পূর্বে চিনিনি। রাহুল শুধু মৃদু হেসে মাথা নাড়ল। প্রত্যেককে একে অপরকে বোঝাতে সময় লাগে। আপনি ত্রুটিপূর্ণ নন, শুধু মুহূর্ত সঠিক নয়। চলে যাওয়ার পূর্বে তিনি ঘুরল এবং শ্রীমতী লক্ষ্মীকে দেখল। তার গলা উষ্ণ ছিল। সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞতা মাতাজি। শ্রীমতী লক্ষ্মী আস্তে করে মাথা নাড়লেন। তার গলা মন্দগতি ছিল। জীবনে কিছু সম্পর্ক এমন হয় যাদের কোনো অনুমান করা যায় না। শুধু সত্যি হৃদয় দিয়ে জীবনযাপন করো। আনন্দ বিলম্বে, সকাল তোমার কাছে প্রত্যাবর্তন করবে। রাহুলের ছায়া গলির পশ্চাতে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। প্রিয়াঙ্কা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকল এবং তারপর বাসভবনে চলে গেল। শ্রীমতী লক্ষ্মী তার কন্যাকে দেখলেন এবং তারপর রান্নাঘরে চলে গেলেন। আস্তে করে কেটলিতে পানি উষ্ণ করতে শুরু করলেন। তার চোখে একটি সরল বিশ্বাস ঝলমলে হচ্ছিল, না শুধু রাহুলের জীবনে, বরং সেই লোকজনের মধ্যেও যারা কখনো একে অপরের সাথে সাক্ষাৎ করেনি। একটি প্রশান্ত কিন্তু আশায় পরিপূর্ণ আরম্ভ হচ্ছে। আমি কখনো চিন্তা করেছিলাম যে দরিদ্রদের সহ্য করতে হয়, নীরবে থাকতে হয়, কিন্তু তারপর আমাকে অনুভূতি হল যে কখনো শুধু একটি করুণাময় কর্ম একটি সত্যিকারের হৃদয় ভাগ্য পরিবর্তনের দ্বার উন্মোচন করতে পারে। এই জীবন অত্যন্ত অদ্ভুত। একটি চক্র ঘোরানোর পর এটি আমাদের সেই প্রত্যাবর্তন করে যার আমরা যোগ্য। কারণ ভালোকে পরিবর্তনের প্রয়োজন হয় না, কিন্তু জীবন সর্বদা তাকে স্মরণ করে। এবং আপনি কি চিন্তা করেন, যদি আপনি কোনো অপরিচিতকে সহায়তার প্রয়োজনে দেখেন, তো কি আপনি নিজের জীবনের 1 মিনিট থামার জন্য প্রস্তুত হবেন? যদি এই গল্প আপনাকে চিন্তা করতে বাধ্য করে, তো কমেন্টে একটি সংখ্যা লিখুন। আপনি এই ভিডিও কোন রাজ্য থেকে দেখছেন আমাকে কমেন্ট সেকশনে বলুন। এবং যদি আপনাকে এমন সরল কিন্তু প্রেরণাদায়ক গল্প পছন্দ, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পরবর্তী ভিডিও না চুকান। ধন্যবাদ, এবং পরবর্তী গল্পে পুনরায় সাক্ষাৎ হবে। সহচররা কমেন্ট করে অবশ্যই বলুন যে আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন। আজকের এই গল্প আপনাকে কেমন লাগলো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সর্বদা সুরক্ষিত এবং আনন্দিত থাকুন। যদি আপনার কাছে কোনো এমনই হৃদয়স্পর্শী গল্প থাকে, তো তাকে আমাদের সমস্তের সাথে কমেন্টসে অবশ্যই ভাগ করুন। আমাদের পাঠ করে অত্যধিক আনন্দ হবে। আমি কখনো চিন্তা করেছিলাম যে দরিদ্রদের সহ্য করতে হয়, নীরবে থাকতে হয়, কিন্তু তারপর আমাকে অনুভূতি হল যে কখনো শুধু একটি করুণাময় কর্ম একটি সত্যিকারের হৃদয় ভাগ্য পরিবর্তনের দ্বার উন্মোচন করতে পারে। এই জীবন অত্যন্ত অদ্ভুত। একটি চক্র ঘোরানোর পর এটি আমাদের সেই প্রত্যাবর্তন করে যার আমরা যোগ্য। কারণ ভালোকে পরিবর্তনের প্রয়োজন হয় না, কিন্তু জীবন সর্বদা তাকে স্মরণ করে। এবং আপনি কি চিন্তা করেন, যদি আপনি কোনো অপরিচিতকে সহায়তার প্রয়োজনে দেখেন, তো কি আপনি নিজের জীবনের 1 মিনিট থামার জন্য প্রস্তুত হবেন? যদি এই গল্প আপনাকে চিন্তা করতে বাধ্য করে, তো কমেন্টে একটি সংখ্যা লিখুন। আপনি এই ভিডিও কোন রাজ্য থেকে দেখছেন আমাকে কমেন্ট সেকশনে বলুন। এবং যদি আপনাকে এমন সরল কিন্তু প্রেরণাদায়ক গল্প পছন্দ, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পরবর্তী ভিডিও না চুকান। ধন্যবাদ, এবং পরবর্তী গল্পে পুনরায় সাক্ষাৎ হবে। সহচররা কমেন্ট করে অবশ্যই বলুন যে আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন। আজকের এই গল্প আপনাকে কেমন লাগলো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সর্বদা সুরক্ষিত এবং আনন্দিত থাকুন। যদি আপনার কাছে কোনো এমনই হৃদয়স্পর্শী গল্প থাকে, তো তাকে আমাদের সমস্তের সাথে কমেন্টসে অবশ্যই ভাগ করুন। আমাদের পাঠ করে অত্যধিক আনন্দ হবে।